থ্যাংক ইউ ভেরি মাচ রিয়াদ। আমি আবারও অ্যাক্সিস মেডিকেল স্কুলকে এবং তার টিমকে ধন্যবাদ জানাই এবং আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের যে লং কেস ক্রনিক কোলেসিস্টাইটিসের উপরে আমরা ডিসকাশন করব। তো এর আগের লেকচারগুলো হয়তো আপনারা অনেকেই শুনছেন যারা এমবিবিএস স্টুডেন্ট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট। আমাদের উদ্দেশ্য আসলে আপনাদেরকে কিছু নলেজ শেয়ার করা এবং অ্যাকোয়ান্টেড করা, যেখান থেকে আপনারা এক্সামে কিভাবে ভালো করতে পারেন, এটাই আমাদের উদ্দেশ্য। আপনারা পাস করবেন, শুধু পাস না, আপনারা অনার্স মার্কস নিয়েও ইভেন পাস করবেন, ডিগ্রি অ্যাওয়ার্ড করবেন, এটাই আমাদের চাওয়া। তো এক্সামে ভালো করতে গেলে প্রত্যেকটা সেগমেন্টই ভালো করতে হয়। রিটেনে করতে হয়, এমসিকিউতে করতে হয়, অসপিতে করতে হয়, আপনার শর্ট কেস, লং কেস, ভাইবা সবগুলো সেগমেন্টে কিন্তু ভালো করতে হয়। তো ভালো করতে গেলে বেসিক আন্ডারস্ট্যান্ডিং প্রত্যেকটা সাবজেক্টের, আমি শুধু সার্জারি বলি না, আমি বলি মেডিসিন, গাইনি, ইভেন সাবজেক্ট যেগুলো আছে, পেডিয়াট্রিক্স, সোয়াইনসো, ইএনটি, সবগুলোতেই কিন্তু আপনার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে আপনার দীর্ঘদিন এই মেমোরিটা বেশি দিন থাকে এবং আপনার প্রডিউস করতে সুবিধা হয়। That is why our aim is to deliver the lectures. You may call it as a lecture also, but it is a different form of lecture actually. It is I will tell যে এটা ইন্টিগ্রেটেড টিচিং লেকচার বলবো আমি। ইন্টিগ্রেটেড টিচিং মানে সবগুলি আমরা অ্যানাটমি, ফিজিওলজি এবং প্যাথোলজি এবং ক্লিনিক্যাল অ্যাসপেক্ট যেটা, কিভাবে ডায়াগনোসিস করতে পারছি, কিভাবে ইনভেস্টিগেশন করতে পারছি, ট্রিটমেন্ট কি করতেছি, এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ অফ টিচিং ইজ দ্য বেস্ট মেথড টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড এবং এই মেমোরিটা অনেক থাকে। তো আমরা দেরি না করে চলে যাই। হয়তো দুটো সেশনও লাগতে পারে, মনে হবে যে খুব সহজ এবং এটা কি পড়ার আছে, কিন্তু সুন্দর করে সিস্টেমেটিক্যালি, ম্যাথমেটিক্যালি পড়তে গেলে পরে বা জানতে গেলে অনেক কিছু ইনফরমেশন আছে, ছোট ছোট ভেঙে ভেঙে যদি আপনি পড়েন তাহলে এটা অনেক দিন থাকে এবং প্রডিউস করতে সুবিধা হয়। দ্যাট ইজ ওয়াই আই এম টেলিং ইট মে রিকোয়ার 2 সেশনস। ক্রনিক কোলেসিস্টাইটিস, আমরা গল ব্লাডার ইনফ্লামেশনটাকে কোলেসিস্টাইটিস বলি এবং এটা দীর্ঘদিন ধরে যদি হয় তাহলে এটা ক্রনিক কোলেসিস্টাইটিস বলি। তো আপনারা যখন লং কেস ডায়াগনোসিস করেন তখন স্যারকে এটা বলার প্রবণতা হয় বেশি যে স্যার দিস ইজ এ কেস অফ কোলেলিথিয়াসিস। এটা কিন্তু বলার প্রবণতা বেশিরভাগ স্টুডেন্টেরই আছে। গল ব্লাডারের ভিতরে পাথর, হ্যাঁ পাথর দিয়ে যে কোলেসিস্টাইটিস হয় তার সিমটম আকারে যেগুলো আসলো সেগুলোই আসলে আপনি ডায়াগনোসিস করছেন, কিন্তু আপনি তো চোখ দিয়ে ক্লিনিক্যাল ডায়াগনোসিস তো গল ব্লাডারের ভিতরে পাথর দিয়ে যে কোলেসিস্টাইটিস হয়েছে এটা তো আপনি বলতে পারছেন না। সো ইউ শুড নট টেল কোলেলিথিয়াসিস। এখানে দেখেন এই যে গল ব্লাডারের যে পাথরগুলি আছে, মাল্টিপুল পাথর, সাদা পাথর, রংটা সাদা দেখানো হয়েছে। তো সাদা পাথর কি, কোন পাথর হয় এটা আমরা আলাপ করব। এই পাথরটি, একটি পাথর দেখেন সিস্টিক ডাক্টের নেকে অথবা ইনফান্ডিবুলামে এসে আটকা পড়ছে, তারপর গল ব্লাডারটা একটু স্বাভাবিকের থেকে হয়তো একটু মোটা মনে হচ্ছে বা ফোলা মনে হচ্ছে, ডাইলেটেড মনে হচ্ছে। তো এভাবেই একটা গল ব্লাডারের স্টোন সিস্টিক ডাক্টে যখন বদ্ধ অবস্থায় মানে পাওয়া যায় অথবা সিস্টিক ডাক্টে এসে আটকে যায়, তো আটকে তো আর এমনি এমনি যাবে না। গল ব্লাডারের স্টোন, গল ব্লাডার নিজে ওর কোনো কি বলবো আউটসাইডার কোনো ম্যাটেরিয়ালস সে রাখতে চায় না, এই জন্য গল ব্লাডার কিন্তু সবসময় কন্ট্রাকশন করে ওটাকে ফেলে দিতে চায়। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। আমরা খাওয়ার পরে যে বাইল সিক্রেশন হয় বাইলের সাথে ফেলে দিতে চাই, কারণ এটা সে রাখতে চায় না। এই ফেলে দেওয়ার প্রবণতায় একটা স্টোন দেখা যায় যদি সিস্টিক ডাক্টে এসে আটকা পড়ে যায় তাহলে কিন্তু এখান থেকে বাইল ড্রেনেজটা সমস্যা হয়ে যায়। তখনই কিন্তু এই গল ব্লাডার স্টোনের প্রথম ধাপটা শুরু হয়ে যায়। মানে কোলেসিস্টাইটিসের প্রথম ধাপ হলো এই একটা স্টোন এসে অনেকগুলো স্টোনের একটা স্টোন অথবা
একটাই ছিল, সেটা এসে সিস্টিক ডাক্টে যখন আটকা পড়ে যাবে তখন বাইল ড্রেন যে হতে পারবে না, তখন কিন্তু শুরু হয়ে যাবে কাহিনীটা। তো আপনারা যেটা বলছিলাম যে আপনারা লং কেসে কোলেলিথিয়াসিস বলা যাবে না, আপনারা কোলেসিস্টেটিস বলবেন। এখন পেশেন্ট যদি জীবনের প্রথমবারে একবারই আসে তাহলে সেটা অ্যাকিউট কোলেসিস্টাইটিস হবে এবং চরম ব্যথা নিয়ে আসলো, ব্যথা নিয়ে আসছে, চরম না হলেও মোটামুটি ভালোই ব্যথা, যেটা হাসপাতালে আসতে হয়েছে তাকে। ব্যথার টাইপ আছে, ক্রাইটেরিয়া আছে, আমরা আলাপ করব। আর যদি এরকম হয় যে এর আগে 2-3 বার, 5 বার, 7 বার, 10 বার, 1 বছরের ভিতরে, 2 বছরের ভিতরে, 5 বছরের ভিতরে হয়েছিল এবং এর মধ্যে 2-1 বার এতই বেশি হয়েছিল যে হাসপাতালেও ভর্তি হয়েছিল, এবারে আসলো কম কম ব্যথা অথবা একেবারে বেশি ব্যথা নিয়ে, বাট হিস্ট্রি দিচ্ছে যে আগের অনেক বেশি ব্যথা ছিল, 2-1 বার অ্যাডমিশন নিয়েছে, তখন আপনি এবারে যদি আপনার কম কম নিয়ে ব্যথা নিয়ে আসে তাহলে আপনি ডায়াগনোসিস করবেন ক্রনিক কোলেসিস্টাইটিস, মানে গলব্লাডারের ব্যথা যদি হয়ে থাকে। আমরা যাচ্ছি, আমরা মানে এটা যে গলব্লাডারের ব্যথা, এটা আমরা এটাই তো আমরা আসলে বের করব, তখন হবে ক্রনিক কোলেসিস্টাইটিস অ্যাকচুয়ালি। আর যদি জীবনে একবারের মনেই যদি আসে, প্রথমবারেই অনেক ব্যথা নিয়ে আসে এবং আপনি যদি ধরেন যে এটা গলব্লাডারের ব্যথা, তাহলে অ্যাকিউট কোলেসিস্টাইটিস। এখন এটা পাথর দিয়ে হয়েছে নাকি অপাথর দিয়ে হয়েছে আপনি কিন্তু জানেন না, সুতরাং কোলেলিথিয়াসিস অথবা অ্যাকিউট ক্যালকুলাস কোলেসিস্টাইটিস ইউ ক্যানট acute acalculous cholecystitis you cannot say in your clinical diagnosis. That is why I am telling to you যে আপনার ডায়াগনোসিস হবে অ্যাকিউট কোলেসিস্টাইটিস যদি একবারেই আসে ব্যথা বেশি নিয়ে, এরকম এরকম সিমটম নিয়ে, অথবা এর আগে 2-4-5 বার হয়েছে, তার মধ্যে 2-1 বার তীব্র হয়েছে, অথবা তীব্র হয় নাই, হাসপাতালে ভর্তিও হতে হয় নাই, ঠিক আছে, কিন্তু কম কম ব্যথাই, কিন্তু ব্যথার টাইপটা, ক্রাইটেরিয়াটা গলব্লাডারের ব্যথার মতন মনে হয়, তখন আপনি ক্রনিক কোলেসিস্টাইটিস বলবেন, তখন আপনি ক্রনিক কোলেসিস্টাইটিস বলবেন। তো কোলেলিথিয়াসিস বলা যাবে না। আর যদি এরকম হয় যে আগে এরকম অনেকবার ব্যথা হয়েছিল, 2-1 বার হাসপাতালে ভর্তি হয়েছিল, এবারে অনেক ব্যথা নিয়ে আসছে যেটা অ্যাকিউটের মতন ফ্লেয়ার আপ হয়েছে, একটা অ্যাকিউট স্পেল হলো, তখন আপনার এটা বললেই ভালো যে অ্যাকিউট অন ক্রনিক কোলেসিস্টাইটিস, যে আগে অনেকবার হয়েছিল, ইতিহাস আছে তার, হাসপাতালেও ভর্তি হয়েছিল, এইবারেও বেশ ব্যথা নিয়ে আসছে, তাহলে আগেরটার সাথে মিল রেখে আমি অ্যাকিউট অন ক্রনিক কোলেসিস্টাইটিস, আপনারা এই ডায়াগনোসিসটা বলবেন। এখন দেখেন গলব্লাডার কোলেসিস্টাইটিসের অন্যতম প্রধান কারণ কিন্তু এই স্টোন, আর একটা আছে স্টোন ছাড়া অপাথর, মানে অ্যাক্যালকুলাস কোলেসিস্টাইটিস। তো এই পাথর দিয়ে যে গলব্লাডারে ভর্তি থাকে এবং তখন কোলেসিস্টাইটিস হয়, যে পাথরজনিত কোলেসিস্টাইটিস আমি বললাম যে প্রথম স্টেপটা হবে সিস্টিক ডাক্টে আটকা পড়বে, তারপরের কাহিনী আমি বলবো। তো এই যে সিস্টিক ডাক্টে এসেই কিন্তু সে আটকে সারা জীবনের জন্য বসে থাকবে তা কিন্তু না, হয় আবার ব্যাক করতে পারে গলব্লাডারের লুমেনের ভিতরে, অথবা এই কিন্তু স্লিপ করে যদি এখানে চলে আসে তাহলে কিন্তু একটা বিরাট প্রবলেম তৈরি করবে। এই কমন বাইল ডাক্টের এখানে জমা হতে পারে, এখান থেকে একটা আসছে বুঝলাম, এখান থেকে আরো 2-3টা চলে আসতে পারে, এখানে লাইন আপ হতে পারে, অথবা একটাই আসলে ইজ মোর দ্যান ইনাফ টু কজ অবস্ট্রাকশন, নাম হবে biliary ফ্লোতে অবস্ট্রাকশন করছে, সেই জন্য তখন অবস্ট্রাকটিভ জন্ডিস কিন্তু সে দিবে। সুতরাং এই গলব্লাডারের পাথর আমরা কিন্তু রাখতে চাই না, গলব্লাডারটা কেটে ফেলতে চাই সবসময়। এটা হচ্ছে আমি সামারিটা বলছি, প্রথম স্টার্টটা। আমরা ডায়াগনোসিস করার পরে আমাদের চিকিৎসার মেইন এইমটা থাকবে আসলে এটাকে কেটে ফেলে দেওয়া, নাইলে এই পাথরটা এখান থেকে এখানে এসে কমন বাইল ডাক্টে এসে ঝামেলা করতে পারে, প্যানক্রিয়াটিক ডাক্টে এসেও ইভেন প্যানক্রিয়াটাইটিস করতে পারে। আর এর ভিতরে থাকার ফলে দীর্ঘদিন গলব্লাডারের ভিতরে ক্রনিক অ্যাকিউট কোলেসিস্টাইটিস করতে পারে, এর ভিতরে পুশ করে দিয়ে এমপাইমা করতে পারে, আরো অনেক বাজে বাজে সিচুয়েশন করতে পারে। বেশি ফুলে গেলে পারে এখানকার রক্ত সাপ্লাইগুলো কম্প্রেস হয়ে যেতে পারে, তখন ইস্কিমিয়া হয়ে ওয়ালগুলি নেক্রোসিস হয়ে যেতে পারে, গ্যাংগ্রিনাস হতে পারে,
এদিকে পুজ বা সাপ্রোটিভ কোনো অর্গানিজম দিয়ে উইদিন দা লুমেন ইনফেকশন হলো বা পাস হলো, তখন কিন্তু ট্রান্সমুরাল সে পাসগুলো কিন্তু বা অর্গানিজম কিন্তু ট্রান্সমুরাল কিন্তু সে মাইগ্রেট হতে পারে। তখন ওয়ালের ভিতরে সে কিছু গ্যাসও প্রডিউস করতে পারে, সো ওয়ালটা ফেটে ফেলতে পারে। এখান থেকে সে ব্লাডেও অ্যাবজর্ব হয়ে যেতে পারে, সেপ্টিসিমিয়া হতে পারে। সুতরাং অনেক কিছু হতে পারে। ইভেন ইস্কিমিয়া গ্যাংগ্রিন হয়ে এই জায়গাটা পারফোরেশনে ফুটো হয়ে যেতে পারে। তাহলে বাইল কিন্তু পড়তে থাকবে পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে, অথবা স্টোন স্পিলেজ হতে পারে, বিলিয়ারি পেরিটোনিয়াইটিস হতে পারে, তো অনেক কিছু হতে পারে। সুতরাং এত কিছু আমরা রাখবো না। আমাদের চিকিৎসা টার্গেট হলো, এইম অফ ম্যানেজমেন্ট হলো, যে ট্রিটমেন্ট হলো আমরা সার্জারি করে এটা ফেলে দিতে হবে, যেভাবেই হোক। সাধারণত ইউজুয়ালি আমরা এটাই টার্গেট করি। লেটস সি তাহলে আমরা কোলেসিস্টেটিস বলতে আমরা কি বুঝাই এবং আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিসে আমরা কি বা বলবো। আজকের উদ্দেশ্য হলো একটা গলব্লাডার ইনফ্লামেশনের রোগী, গলব্লাডারের পেইনের রোগী কিভাবে আসে এবং আমরা তাকে ক্যাচ আপ করে ফেলবো, ধরে ফেলবো। তো ধরে ফেলার সাথে সাথে আমাদের এত বড় সাহস হওয়া উচিত না যে এটা গলব্লাডারেরই ব্যথা। আমাদের দুই একটা সাইডে অন্য কিছুর ব্যথাও কিন্তু কোরিলেট করতে হবে। তার মানে কিছু আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আপনার অন্যান্য আদার কজেস চিন্তা করতে হবে। তো সেগুলো কি কি? গলব্লাডারের ব্যথা কোথায় হয়? ধরেই নিচ্ছি যে গলব্লাডার থাকে, লিভার থাকে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে, তো রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে ব্যথা হয়। গলব্লাডার যে একভাবে ঝুলে থাকবে তা না, একটু কাইত হয়ে যদি ঝুলে থাকে এপিগ্যাস্ট্রিক রিজনে কিন্তু ব্যথা করতে পারে। সো এপিগ্যাস্ট্রিক রিজনে বা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে ব্যথা করলে পরে আমরা পেপটিক আলসার ডিজিজের কথা কিন্তু চিন্তা করি, অথবা এপিগ্যাস্ট্রিক রিজনে ব্যথা হলে পরে আমরা প্যানক্রিয়াটাইটিসের ব্যথাও কিন্তু চিন্তা করি। এই দুটোই মেইনলি আসলে কমন কজ। আর একটা কজ গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আমরা বলি, সেটাও এরকম সিমটম নিয়ে আসে, আমি দেখাবো। আর ম্যালিগনেন্সি চিন্তার ওরকম দরকার নাই এখানে। কোলেসিস্টেটিস যখন আপনি ডায়াগনোস করবেন তখন ম্যালিগনেন্সি অত কঠিন আকারে চিন্তা করার দরকার নেই। যেটা ম্যালিগনেন্সি হ্যাঁ হতে পারে, গলব্লাডারের ম্যালিগনেন্সিও ইভেন হতে পারে, কোনো সন্দেহ নেই, তবে অত ফার্ম ভাবে না থাকলেও চলে। তো আমরা আমরা বললাম যে ক্লিনিক্যাল ডায়াগনোসিসে আমরা কি কোলিডিথিয়াসিস বলবো, মানে আমরা কি বলবো স্টোন ইন দ্য গলব্লাডার, নাকি কোলেসিস্টেটিস বলবো? আমি কিন্তু গল্পটা বললাম যে আমরা কোলেসিস্টেটিস বলাই ভালো, এবং সেটা অ্যাকিউট হলে, প্রথমবার হলে অ্যাকিউট কোলেসিস্টেটিস। আর যদি প্রথম বহুবারের এবারের অনেক ব্যথা হচ্ছে, বহুবার এর আগে হচ্ছে, তাহলে অ্যাকিউট অন ক্রনিক কোলেসিস্টেটিস বলবো। আর এবারে নর্মাল ব্যথায় এর আগেও বেশি হয়েছে বা কম হয়েছে বা হাসপাতালে ভর্তি হতে হয়েছে এটা ব্যাপার না, কিন্তু এবারে আপনার অল্প ব্যথা নিয়ে আসছে। যেমন হয়তো বললো স্যার আমার তো আউটডোরে আসছে পেশেন্টটা, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে ব্যথা হয়, এটা হয় সেটা হয়, তখন আপনি আরো কিছু আছে ওগুলো আমরা দেখছি, আপনি তখন শুধু ক্রনিক কোলেসিস্টাইটিস বলবেন গলব্লাডার চিন্তা করলে আর কি। আর এবারে বহুবারের অ্যাটাকের এবারে আবার অ্যাটাক নিয়ে আসে, আপনি তখন অ্যাকিউট অন ক্রনিক কোলেসিস্টাইটিস বলবেন আর কি। এই হলো ওভারঅল অবস্থা। এখন আমরা ক্রনিক কোলেসিস্টাইটিস বা গলব্লাডার ইনফ্লামেশন রোগী কিভাবে আসে, অ্যাপ্রোচ করব, আমরা কিভাবে ম্যানেজ করব, ডায়াগনোসিস করব, কি কি এক্সামিনেশন আমাদের লাগে, ফিজিক্যাল এক্সামিনেশন, স্যাররা কি কি কোশ্চেন জিজ্ঞেস করে, ইভেন সিমটম থেকে জিজ্ঞেস করে, সাইন থেকে জিজ্ঞেস করে, তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন এলিসিট করতে বলে, এগুলো বলবো। আর কিছু কমন কোশ্চেন স্যাররা বলে সেগুলো আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ওভারঅল আমি প্যাথোফিজিওলজিক বেসিস অফ অল কোশ্চেন অ্যান্সারটা আমি বলার আস্তে আস্তে চেষ্টা করবো। এটাই জানার দরকার। তো ইনফ্লামেশন অফ দ্য গলব্লাডার, এটা আমরা জানি যে কোলেসিস্টেটিস, এটা দুই ফর্মে হয় সাধারণত অ্যাকর্ডিং টু ডিউরেশন, অ্যাকিউট আর ক্রনিক। বললাম যেটা প্রথমবারের মনে অনেকবার ব্যথা নিয়ে আসলে পরে অ্যাকিউট, আর ক্রনিক বলবো বহুবার ব্যথা হয়েছে, এবারও ব্যথা নিয়ে আসছে, হয় বেশি নিয়ে আসছে না কম নিয়ে আসছে, সেটাই আসুক, কিন্তু এর আগেও বহুবার হয়েছে, তাহলে ক্রনিক কোলেসিস্টেটিস। আর একটা হলো কজ অনুসারে, গলব্লাডারটা ইনফ্লামেশনটা হলো পাথর দিয়ে আর অপাথর দিয়ে।
অপাথর দিয়ে ব্যাপারটা আমি ডিটেলস আবার শেষের দিকে আলোচনা করবো আর কি। আমাদের মোস্ট কমন গলস্টোন দিয়ে যেটা হয় কোলেসিস্টাইটিস, সেটাই কমন। এই এখন ক্যালকুলাস অথবা গল ব্লাডারের যে স্টোন, এগুলোর টাইপ আছে, এগুলো ডিটেলসে আপনাদের কিন্তু জানতে হবে। কোলেস্টেরল স্টোন সাধারণত সাদা হয়, আপনি যেটা দেখালাম সেটা সাদা। মিক্সড স্টোন এটা একটু ব্রাউনিশ টাইপের হয়, একটু ব্রাউনিশ। কোলেস্টেরল স্টোন বলতে আমরা কোলেস্টেরল সাদা, ফ্যাট হলো সাদা হিসেবে আমরা চর্বি হিসেবেই চিন্তা করি। মিক্সড স্টোন ব্রাউন স্টোন, আর পিগমেন্ট স্টোন হলো দুই ধরনের, একটা হলো পিওর ব্ল্যাক আর একটা হলো ব্রাউন। তো পিওর ব্ল্যাক স্টোন এটা সাধারণত আরবিসি যেখানে ব্রেকডাউন হয়, যেখানে আয়রন জমা পড়ে, হিমোগ্লোবিন জমা পড়ে, আয়রন মেইনলি, সেখানে আরবিসি ব্রেকডাউন হয়, যেমন কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া। এই রোগীদের হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া বা কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া, নাম হলো থ্যালাসেমিয়া, হেরিডিটারি স্পেরোসাইটোসিস, সিকেল সেল। এগুলোতে কিন্তু আবার বেশি পরিমাণ বাইল পিগমেন্ট তৈরি হয় আর কি। বাইল পিগমেন্টের সাথে ক্যালসিয়াম লেগে গিয়ে ক্যালসিয়াম বিলিরুবিনেট তৈরি করে। তো এটা তখন কালো স্টোন দেয়, স্টোনটার উপরে কালো আরবিসির আয়রনটা জমা পড়ে। আর একটা আছে ব্রাউন পিগমেন্ট, সেটা সাধারণত গল ব্লাডারের ভিতর হতে চায় না, সেটা কমন বাইল ডাক্টের ভিতরেই হয়। কমন বাইল ডাক্টের ভিতরে কেন হয় এটা মানে মানে জন্ম থেকেই কমন বাইল ডাক্ট স্টোনে হওয়ার প্রবণতা বেশি, মানে গল ব্লাডারে কিন্তু হয় না। গল ব্লাডারে পাথর যদি কমন বাইল ডাক্টে আসে সেটাকে বলা হয় সেকেন্ডারি বাইল ডাক্ট স্টোন। যেহেতু গল ব্লাডারে ছিল প্রথম, দ্বিতীয়বার আসলো কমন বাইল ডাক্ট। আর যদি গল ব্লাডারেই প্রথম জন্ম হয় সেটাকে প্রাইমারি ডাক্টাল ক্যালকুলাই বলা হয়। এই প্রাইমারি ডাক্টাল ক্যালকুলাইগুলি সাধারণত ব্রাউন পিগমেন্ট হয়। তো এখানে কোনো কারণে এই বাইল ডাক্টের ইনফেকশন যদি হয়, কোনো কারণে, যে কারণগুলি তো ডিটেলস বলতে গেলে মুশকিল, বাইল ডাক্টের যদি ইনফেকশন হয়, বিশেষ করে স্ট্যাসিসের কারণে, যদি কোনো বিলিয়ারি স্ট্রিকচার থাকে অথবা বাইল আসতে দিচ্ছে না, সি হেড অফ দ্য প্যানক্রিয়াস অর প্যানক্রিয়াটাইটিস গ্রোথ হয়ে, তাহলে ওই স্ট্যাসিসড বাইলে অ্যাম্পুলারি রিজন দিয়ে অ্যাসেন্ডিং ব্যাকটেরিয়াগুলো যায়, গিয়ে ওখানে ইনফেকশন করলে ওরকম ব্রাউন পিগমেন্ট হয়। আরও আছে, যদি দীর্ঘদিন প্যারাসাইট থাকে, প্যারাসাইটের উপরেও কিন্তু স্টোন তৈরি হয়। প্যারাসাইট একটা নিডাস, আবার হলো প্যারাসাইট ইন দ্য সিবিডি, আবার হলো স্টেন্ট থাকলে স্টেন্টের উপরেও ব্রাউন পিগমেন্ট হয়। এই হলো পিগমেন্টের ব্যাপার। এখন এই যে প্যাথোজেনেসিস অফ গলস্টোন ফর্মেশন, এটা কিন্তু ডিটেলস লাগবে। আমি কিভাবে হয়, যেমন প্রথমে কোলেস্টেরল জমা হয়, মনোহাইড্রেট ক্রিস্টাল হয়, ডাইহাইড্রেট হয়, টেট্রাহাইড্রেট হয়, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি যে এগুলো ডিটেলসে কিন্তু একটু জানবেন। এখন ওটা হচ্ছে মলিকুলার লেভেলে, ভেরি ভেরি মলিকুলার লেভেল। আর এটা যেটা আমি বলছি এটা হলো ওভারঅল প্যাথোজেনেসিস, যে কি কি কারণে আসলে স্টোনগুলো ফর্মেশন হচ্ছে। এক হলো অল্টারেশন। আচ্ছা, আমরা কি জানি যে বাইলের ভিতরে বাইল অ্যাসিড থাকে, বাইল সল্ট থাকে, আবার ওই যে লিভার থেকে বেশি বেশি কোলেস্টেরল সেগুলো বেরিয়ে চলে আসে, তারপর আরো খারাপ খারাপ পদার্থ বেরিয়ে চলে আসে, ফসফোলিপিড চলে আসে। তো এই কোলেস্টেরল এবং কিছু টিজি বলেন, ট্রাইগ্লিসারাইড বলেন, এরকম ফ্যাটি কিছু জিনিস, এগুলো বাইলে ডিজলভ স্টেটে থাকলে ভালো। যদি কোনো কারণে ডিজলভ স্টেটে না থাকে তাহলে এটা প্রেসিপিটেট হয়ে যাওয়ার চান্স আছে। যেমন মনে করেন একটা গ্লাসে মনে করেন যে এমন কিছু দিলেন যেগুলো ডিজলভ হবে না পানির গ্লাসে, যেমন বালি দিলেন, বালির দানা কিন্তু আলটিমেটলি নিচে পড়ে গিয়ে কিন্তু প্রেসিপিটেট হয়ে থাকবে। অথচ বালির দানা যদি কোনোভাবে ডিজলভ হইতো পানিতে, তাহলে কিন্তু মিশে থাকতো। তো এরকম কোলেস্টেরল বাইলের ভিতরে, ওয়াটারের ভিতরে, এটা কিন্তু দ্রবীভূত হয়ে থাকাটা খুব জরুরি। নাইলে কোলেস্টেরল এরকম বালির দানার মতো নিচে প্রেসিপিটেট হয়ে ওর উপরে একটার পর একটা জমা হতে থাকবে।
তো এই কোলেস্টেরলকে বাইলের ভিতরে ডিজলভ স্টেটে রাখতে সহযোগিতা করে বাইল অ্যাসিড অবলিক বাইল সল্ট, মানে বাইল অ্যাসিড অথবা বাইল সল্ট এবং ফসফোলিপিড। তো বাইলের ভিতরে স্বাভাবিকভাবে এই বাইল অ্যাসিড এবং ফসফোলিপিড 20 অনুপাতে 20 আর কোলেস্টেরল 1 অনুপাতে থাকে সাধারণত। তার মানে আমার আপনার সকলের নরমাল মানুষের ডিজলভিং যে ম্যাটেরিয়াল যেটা সেটাই বেশি থাকবে, সলিউটটা কম থাকবে। অর্থাৎ বাংলায় যদি আমি বলি যে ফসফোলিপিড এবং বাইল অ্যাসিড যেহেতু কোলেস্টেরলকে দ্রবীভূত করে রাখে, সেহেতু এটার পরিমাণটা বাড়া থাকলেই ভালো কোলেস্টেরলের অনুপাতে। তাহলে থাকে কত? 20:1। যদি কোনো কারণে কোলেস্টেরলের পরিমাণ 1-এর থেকে বেশি হয়ে যায় অথবা ওই ফসফোলিপিড এবং বাইল অ্যাসিডের পরিমাণ কমে যায়, অল্টারেশন হয়, তাহলে কিন্তু কোলেস্টেরল প্রেসিপিটেট হয়ে স্টোন ফর্মেশনের সম্ভাবনা থাকবে। এই যে অল্টার্ড বাইল কনসেন্ট্রেশন হলো যদি কোনো কারণে, সেই কারণগুলি আমি বলবো। যেমন ইনক্রিজিং এজ হলে পরে আমাদের ফ্যাটগুলি সাধারণত ভাঙতে থাকে। দেখেন যে বয়স্কদের স্কিন লুজ থাকে, মানে ফ্যাটগুলো ভাঙে, ফ্যাটগুলো ভাঙলে পরে টিজি, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল ইত্যাদি এগুলো হয় বেশি বেশি। তাহলে কোলেস্টেরল কনসেন্ট্রেশন বেড়ে যাবে, এগুলো লিভার দিয়ে বের হয়ে যায়। ওবেসিটি একই কাহিনী। ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইস্ট্রোজেন ডাইরেক্টলি ফ্যাট লিপোলাইসিস করে এটা কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। কিছু ড্রাগস আছে ক্লোফাইব্রেট, এই ড্রাগগুলি কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। তাহলে কোলেস্টেরলের মাত্রা বাড়লে ওইটার অনুপাতে 20:1 এর পরিমাণে, তাহলে এটা প্রেসিপিটেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে ঘটনাটা, অথবা যদি কোনো কারণে বাইল অ্যাসিড কমে যায় অথবা বাইল সল্ট কমে যায়, এটা প্রোডাকশনে কম হতে পারে, অথবা বাইল অ্যাসিড সল্ট তো আপনারা জানেন যে বাইল দিয়ে ডিউটেনাম দিয়ে স্মল ইন্টেস্টাইন হয়ে তারপরে বেশিরভাগই 95% বাইল সল্ট কিন্তু এন্টারোহেপাটিক সার্কুলেশন দিয়ে কিন্তু টার্মিনাল আইলিয়াম রিজন থেকে কিন্তু ফেরত যায় লিভারে। আবার তো এইভাবেই লিভারে সবসময় সঞ্চিতই থাকে, একটা বাইল অ্যাসিড পুল থাকি। তো এই বাইল অ্যাসিড পুল যদি ঠিক মতন মেনটেন না হয়, এখন মনে করেন টার্মিনাল কোনো আইলিয়ামের কোনো ডিজিজ হলো, যেমন ক্রোনস ডিজিজ হলো ইনভলভিং দ্য টার্মিনাল আইলিয়াম এন্ড সিকাম এন্ড এক্সেট্রা, টার্মিনাল আইলিয়ামের মিউকোসা ভালো হবে না, সেখানে বাইল অ্যাসিড সল্ট অ্যাবজর্পশন হবে না। তারপরে কোনো কারণে মনে করেন টার্মিনাল আইলিয়াম রিসেকশন লাগলো, যেমন হয়তো রাইট হেমিকোলেক্টমি করা হয়েছে ফর কার্সিনোমা অফ দ্য সিকাম, অ্যাসেন্ডিং কোলন ইত্যাদি। রাইট হেমিকোলেক্টমির সময় আমরা কিছু পরিমাণ টার্মিনাল আইলিয়াম কেটে ফেলি। অথবা টিবি হলো, টিউবারকুলোসিস ইনভলভিং দ্য টার্মিনাল আইলিয়াম, আইলোসিক্যাল টিউবারকুলোসিস, তাহলে কিন্তু অ্যাবজর্পশন ক্ষমতা কমে গেলে বাইল অ্যাসিড সল্ট এন্টারোহেপাটিকে যাবে না, এটা পুলটা মেইনটেইন হবে না। তাহলে এই যে বাইল অ্যাসিড সল্ট, ফসফোলিপিড এবং কোলেস্টেরলের মাত্রাটা অল্টার্ড হয়ে যাচ্ছে, যা থাকা তা না থেকে অল্টার্ড হয়ে গিয়ে কোলেস্টেরল ডিপোজিশন হওয়ার সম্ভাব্যতা বেশি করে দিচ্ছে, এইটাকে, এই বাইলটাকে বলা হয় লিথোজেনিক বাইল। একটা ঘটনা মানে ডেসক্রাইব করতে গেলে এতক্ষণ সময় লাগলো। এখন কোনো কারণে যদি দ্বিতীয় কারণ গল ব্লাডার ফাংশন ঠিক মতন করছে না, মানে গল ব্লাডার ফাংশন করে কিভাবে, আমরা যখন খাই, বিশেষ করে ফ্যাটি ফুড খাই অথবা নর্মাল মিলই খাইলে আমাদের স্টোমাক হয়ে যখন ডিওডেনামে যায়, ডিওডেনামের কিন্তু কোলেসিস্টোকাইনিন আর হচ্ছে প্যানক্রিওজাইমিন হরমোন কিন্তু সিক্রেট হয়। এটা হচ্ছে আপনার একটা কি বলবো, ট্রফিক হরমোন বলা হয়। ট্রফিক হরমোন আশেপাশে এলাকায় কাজ করে, ডিওডেনাম থেকে সিক্রেশন হচ্ছে, ওখান থেকে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে যে গিয়ে আস্তে করে গিয়ে গল ব্লাডারের উপর কাজ করতেছে, গল ব্লাডার কন্ট্রাকশন করছে। তার মানে খাবার আসলো,
গল ব্লাডার কন্ট্রাকশন করে বাইল দিয়ে, কারণ বাইল লাগবে খাবারটাকে, যেহেতু এখানে ফ্যাট থাকবে, প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, এই ফ্যাটটাকে ডাইজেস্ট করতে গেলে বাইল আমাদের লাগবে, তখন কিন্তু গল ব্লাডার কন্ট্রাকশন করে। সো কন্টিনিউয়াসলি তখন গল ব্লাডারের বাইলগুলি সিবিডি হয়ে চলে আসে। এখন যদি কোনো কারণে এই ফাংশনটা ইম্পেয়ার্ড থাকে, ইম্পেয়ার্ড গল ব্লাডার ফাংশন, এখন এমন অপারেশন করা হয়েছে যে স্টোমাক এর ডিস্টাল পার্ট কেটে ফেলে দেওয়া হয়েছে, ডিস্টাল পার্ট কেটে ফেলে দিয়ে এমন ভাবে কাটা হয়েছে, ডিওডেনামটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, আর এদিকে স্টোমাকের সাথে জেজুনাম লাগিয়ে দেওয়া হয়েছে, মানে স্টোমাকের খাবার আর ডিওডেনামে যাবে না, জেজুনামে যাচ্ছে সরাসরি। সেক্ষেত্রে কিন্তু কোলেসিস্টোকাইনিন অথবা আপনার প্যানক্রিওজামিন আসবে না, গল ব্লাডার কিন্তু কন্ট্রাক্ট করতে পারবে না। মানে ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি অথবা টোটাল গ্যাস্ট্রেক্টমি যেটাই বলেন, এগুলো অপারেশন করলে কিন্তু গল ব্লাডারটা কিন্তু ইম্পেয়ার্ড ফাংশন হয়ে যায়, কারণ কোলেসিস্টোকাইনিন তৈরি হয় না এবং ফাংশন করে না। তো এই স্ট্যাসিস্ট মানে জমে থাকা গল ব্লাডার কন্ট্রাকশন যেহেতু করতে পারছে না, সেখানে কিন্তু আপনি যতই দ্রবীভূত জিনিস দেন, কিছু না কিছু কিন্তু আস্তে 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 কিন্তু তলায় কিন্তু প্রেসিপিটেট হতেই থাকবে। সো ইম্পেয়ার্ড গল ব্লাডার ফাংশন এটা একটা অনেক অনেক সময় ইডিওপ্যাথিক থাকে, কারো জানা যায় না, আরো বিভিন্ন কারণ থাকে, খুব খুঁজে পাওয়া যায় না মলিকুলার লেভেলে। ভালভের প্রবলেম, হিস্টার ভালভ, তো অমুক তমুক, গল ব্লাডারের সিস্টিক ডাক ডিসফাংশন, এগুলো মানে ডায়াগনোসিস করা যায় না থিওরির জন্য, তাহলে কিন্তু গল ব্লাডার স্টোন হবে। তাহলে চারটার মধ্যে দুটো বললাম, একটা হলো ডাইরেক্ট ইনফেকশন। এই ইনফেকশনটা কোথা থেকে আসে? আমরা জানি লিভার আমাদের ব্যাকটেরিয়াকে ফিল্টার করে পাঠিয়ে দেয়। এখন যদি কোনো কারণে লিভার ফাংশন ঠিক মতো না করতে পারে, ফিল্টার না করতে পারে, তাহলে কিন্তু ওরকম ইনট্যাক্ট ব্যাকটেরিয়া কিন্তু এসে গল ব্লাডারে চলে আসতে পারে, অথবা অ্যাম্পুলারি থেকে অ্যাসেন্ডিং ব্যাকটেরিয়াও কিন্তু গল ব্লাডারে চলে যেতে পারে, লাইক প্যারাসাইটের মতন। প্যারাসাইট এদিক দিয়ে চলে যায় অ্যাম্পুলা ভ্যাটার হয়ে। তো এই ইনফেকশন ব্যাকটেরিয়া একটা নিরাশ হিসেবে গল ব্লাডারের ভিতরে কাজ করবে, ওটার উপরে আপনার কিছু টক্সিক ম্যাটেরিয়ালস তৈরি করবে, এটা করবে সেটা করবে, তার উপরে কোলেস্টেরল জমা হবে। কোলেস্টেরল মনোহাইড্রেট ক্রিস্টাল, ডাইহাইড্রেট ক্রিস্টাল, টেট্রাহাইড্রেট, ট্রাইহাইড্রেট, অমুক ধমুক, এই সেই মাঝখানে সেন্ট্রাল নিউক্লিয়েশন থাকবে, এরকম কিছু কাল্পনিক কথাবার্তা আছে। তারপরে আলটিমেটলি কোলেস্টেরলটা জমা থাকবে। আর আরেকটা কারণ সেটা হচ্ছে রিডিউসড বাইল অ্যাসিড পুল। এই গল্পটা আমি বলেই ফেলেছি অলরেডি। যেমন ইন্টারহেপাটিক সার্কুলেশন যেখানে ইম্পেয়ার্ড হয়, সেক্ষেত্রে বাইল অ্যাসিড পুল মেনটেন হয় না, যে কিনা কোলেস্টেরলকে দ্রবীভূত রাখতো। কিন্তু কোলেস্টেরল যেহেতু দ্রবীভূত থাকতে পারছে না বাইল অ্যাসিড কমার কারণে, লিথোজেনিসিটির কারণে, সুতরাং স্টোন ফর্মেশন হচ্ছে। তো এই হলো একটা কাহিনী বলতে গেলেই এরকম একটা সময় লেগে গেল যে গলস্টোন প্যাথোজেনেসিস। দেখেন এই স্টোনটা গল ব্লাডারের ভিতরে থাকলে কি কি অসুবিধা, এটা আলাদা কোশ্চিন হয়, অনেক পরের দিকে কোশ্চিন, কিন্তু এটা আমি আগে নিয়ে আসছি কারণ আপনাদেরকে দেখানোর জন্য। আমরা কিভাবে শুরু হয় এটা আমরা দেখানোর জন্য। গল ব্লাডারের স্টোন, দেখেন এই স্টোন উইদিন দ্য গল ব্লাডার এক ধরনের প্রবলেম তৈরি করতে পারে। এই স্টোনের কারণে একটা স্টোন সিস্টিক ডাক্টে চলে আসলো, তারপর গল ব্লাডার ফুলে গেল, বাইল বিলিয়ারি ড্রেনেজ হলো না, গল ব্লাডার ফুলে গিয়ে এখানে বাইল যেহেতু অ্যাসিড সেহেতু কেমিক্যাল ইরিটেন্ট হিসেবে কাজ করলো, এপিথেলিয়ামের উপরে ইরিটেন্ট হিসেবে কাজ করলে ইনফ্লামেশন শুরু করলো, ইনফ্লামেশনের মাধ্যমে নানা রকম ইনফ্লামেটরি মেডিয়েটরস এক্সুডেটস তৈরি হলো, এখানে আবার ফুললো, গল ব্লাডার ডিস্টেন্ডেড হলো। তারপরে যেহেতু বাইল যেতে পারে না সেহেতু মিউকাস কিছু সিক্রেট হয়, সেটাও যেতে পারছে না, সেটাও জমতে থাকলো। তারপরে আপনার যেহেতু বাইল এখান থেকে যাচ্ছে না সেহেতু এই অ্যাসেন্ডিং কিছু ব্যাকটেরিয়া এখানে যেতে পারে, ইনফেকশন হতে পারে, অথবা লিভার থেকেও এই দিক থেকে এই যে স্টোনের সাইড দিক দিয়ে গিয়ে ইনফেকশন করতে পারে। সুতরাং এই যে সবকিছু মিলিয়ে কিন্তু এক্সুডেশন এবং ব্যাকটেরিয়াল প্রোডাক্টস মুখ ধমুক মিলে কিন্তু গল ব্লাডারটাকে ডিস্টেন্ডেড করে দিবে। অ্যাকিউট কোলেসিস্টাইটিস শুরু হয় কিন্তু এভাবে, এবং অ্যাকিউট কোলেসিস্টাইটিসে আলট্রাসোনোগ্রাফি করলে অবশ্যই
গলব্লাডার ডিস্টেন্ডেড এই কথা বলে, অবশ্যই বলে, কারণ এই যে পাথর আটকা পড়ছে তাই জন্য। তো অ্যাকিউট কোলেসিস্টাইটিস হয়ে তো তখন ব্যথা হওয়া শুরু হবে, ইনফ্লামেটরি মেডিয়েটর তৈরি হবে, কি সব ফসফোলাইপেজ ভেঙে টেঙে ইত্যাদি করবে, আমি আসছি। তারপরে ব্যথা, তারপরে ইনফ্লামেটরি মেডিয়েটরসের কারণে জ্বর, বমি, এগুলো সবই চলে আসবে। এদিকে পুস টুস তৈরি হলে পারে, গলব্লাডার ডিস্টেনশন হলে পারে, গলব্লাডার ওয়ালের যে ভেসেল এগুলো কম্প্রেস হয়ে যাবে, তো সিস্টিক আর্টারি দিয়ে রক্ত ডিস্টালে যেতে পারবে না, যেহেতু এন্ড আর্টারি কম্প্রেস হয়ে গেলে পারে। কম্প্রেশন হচ্ছে কারণ হলো গলব্লাডার ডিস্টেন্ডেড হচ্ছে, এই জন্য কম্প্রেশন হচ্ছে। তখন লোকালি ইস্কিমিয়া হবে, গ্যাংগ্রিন হবে, তখন এখানে পারফোরেশন হয়ে যেতে পারে। এখানে ছোট পারফোরেশন হলে পারে চারিদিক থেকে গ্রেটার মোমেন্টাম এসে একে সিল করে দিতে পারে, যে ঠিক আছে ছোট পারফোরেশন হয়েছে, অল্প অল্প বাইল লিক হচ্ছে, আমি গ্রেটার মোমেন্টাম গিয়ে এই জায়গাটাকে পারফোরেশনটাকে সে র্যাপ করে দিল, র্যাপ করে দিয়ে সে একটা লোকাল গার্ড হিসেবে থাকার চেষ্টা করলো। এখন দেখা গেল যে র্যাপ করতে পারছে না, তাহলে ফ্র্যাঙ্ক পারফোরেশন হয়ে বাইল নিচের দিকে নেমে গিয়ে পেরিটোনিয়াল ক্যাভিটিতে বিলিয়ারি পেরিটোনাইটিস করতে পারে। So a thousands of complication may develop in the lumen of the gallbladder এবং ডেঞ্জারাস কমপ্লিকেশন। এখন এই স্টোনটা সিস্টিক ডাক্ট হয়ে কমন বাইল ডাক্টে চলে আসতে পারে, তখন কি করবে, কোলাঞ্জাইটিস করবে, অবস্ট্রাকটিভ জন্ডিস করবে, তারপর এখানে প্যানক্রিয়াটাইটিস করতে পারে। আশ্চর্যজনক হলো সত্য যে এই যে গলব্লাডারের যে পাথরের ওজন এবং বারবার যে ইনফ্লামেশন হয়, এগুলোর কারণে গলব্লাডারটা কিন্তু ঝুলে ডিওডেনামের কাছে দীর্ঘদিন ধরে কন্ট্যাক্টে, আমরা যে রিলেশন পড়ছি না ডিওডেনামের রিলেশন, ডিওডেনামের পোস্টেরিয়র সারফেসে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, অমুক তমুক, তারপর লিভারের ইনফিরিয়র সারফেসের আপার পার্ট, তো এগুলো কিন্তু লেগে থাকে, কিন্তু প্রায় লেগে থাকে গলব্লাডারের সাথে ডিওডেনাম। এখন পাথর অনেকগুলো হওয়ার কারণে, ঝুলে থাকার কারণে, ওজনের কারণে বলেন, অমুকের কারণে বলেন, এই ক্রনিক ইনফ্লামেশন হতে হতে গলব্লাডার ওয়াল এবং ডিওডেনাম কিন্তু একসাথে লেগে যেতে পারে, লেগে গিয়ে পারফোরেট করে কিন্তু একটা ফিস্টুলা তৈরি করতে পারে। এটাকে বলা হয় কোলেসিস্টো ডিওডেনাল ফিস্টুলা। তখন কিন্তু দুই একটা পাথর অথবা একটা বড় পাথর বা চারটা বড় পাথর এগুলো কিন্তু পাস করে চলে আসতে পারে। পাস করে ডিওডেনাম হয়ে জিওজেনাম হয়ে সবচেয়ে নিয়ারেস্ট পার্ট হচ্ছে টার্মিনাল আইলিয়াম, শেষের মাথাগুলি আইওসিক্যাল জাংশন, অথবা টিপিক্যালি বলা হয় যে 60 সেন্টিমিটার ফ্রম দা, অথবা নিয়ারার টু দা আইওসিক্যাল জাংশন, ওইখানে গিয়ে বড় পাথর আইলিয়াম আর ক্রস করতে পারে না, তখন একটা লুমিনাল অবস্ট্রাকশন তৈরি করে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করে। তো গলস্টোন যখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন তৈরি করছে তখন গলস্টোন আইলিয়াস বলা হয়। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন মানে ইন্টেস্টাইন কাজ করছে না, প্যারালাইটিক হয়ে গেছে, তখন এটাকে গলস্টোন আইলিয়াস বলা হয়। প্যারালাইটিক বলেন আর হচ্ছে বেশি বেশি কন্ট্রাকশন বলেন, বাট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে, সেটা হলো তখন গলস্টোন আইলিয়াস। এই কমপ্লিকেশনগুলি একটা গলব্লাডারের ভিতরে যদি আপনি স্টোন রেখে দেন, এটা হবেই, ইনএভিটেবল, সুতরাং চিকিৎসা কিন্তু করতেই হবে। দীর্ঘদিন ধরে গলব্লাডার থাকলে পারে আপনার গলব্লাডারের ভিতরে স্টোন থাকলে পারে এই কোলেস্টেরল কিন্তু এই মিউকাসের ভিতরে কিন্তু জমা হতে পারে, তখন এটা স্ট্রবেরি গলব্লাডার হতে পারে। অথবা দীর্ঘদিন ধরে ইনফ্লামেশন হলে পারে গলব্লাডারের ওয়ালটা ক্যালসিফিকেশন হতে পারে। গলব্লাডার ওয়াল ক্যালসিফাইড হয়ে সাদা হয়ে যদি যায়, তাহলে কি এটাকে বলা হয় পোর্সেলিন গলব্লাডার বলা হয়। তো গলব্লাডারের ওয়াল দীর্ঘদিন ধরে কোলেসিস্টাইটিস হয়ে 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 গলব্লাডার ওয়াল সাদা হয়ে গেলে, ক্যালসিফাইড ওয়াল হয়ে গেলে পরে এটাকে পোর্সেলিন গলব্লাডার বলা হয়। এবং যেহেতু ক্যালসিয়াম আছে সেহেতু এক্স-রে দিয়ে কিন্তু দেখা যায়, এটা এই পোর্সেলিন গলব্লাডার আউটলাইনটা আমরা এক্স-রে দিয়ে কিন্তু দেখতে পাই, প্লেন এক্স-রে, সিম্পল এক্স-রে আমরা দেখব সেগুলো। তো এই ইফেক্টগুলি আপনাকে জানতে হবে, একটু ভেঙে ভেঙে জানলে পারে ভালো, তখন বলতে সুবিধা হয় আর কি। এমনকি এই স্টোন থাকার কারণে ঘষা খেয়ে 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 গলব্লাডারের যে এপিথেলিয়াম, লুমিনাল এপিথেলিয়াম, সেগুলো কিন্তু কি হয়ে যায়, মেটাপ্লাসিয়া হয়ে যায় ঘষা খাওয়ার কারণে। মেটাপ্লাসিয়া হয়ে এখানে গলব্লাডার ম্যালিগনেন্সি পর্যন্ত হয়ে যেতে পারে। সো এতগুলো জিনিস হতে পারে, ভয় হলো গলব্লাডারের ভিতরে আমরা কোনো স্টোন রাখবো না।
গলব্লাডারের ভিতরে স্টোন থাকার কারণে একটি ঘটনা হলো অ্যাকিউট কোলিসিস্টাইটিস, একটি ঘটনা সেই, অথবা ক্রনিক কোলিসিস্টাইটিস, দুটি ঘটনা। ওটাই আমরা পড়বো, আসলে সবকিছুই রিলেটেড। তো এইটা আপনাকে সেগমেন্ট আকারে কিন্তু জিজ্ঞেস করে যে কি কি কমপ্লিকেশন হতে পারে, এবং ওই অনুপাতে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা। এখন আসেন, এই অ্যাকিউট কোলিসিস্টাইটিস অথবা ক্রনিক কোলিসিস্টাইটিস যে হচ্ছে, এটা একটা প্যাথোজেনেসিস কিন্তু আপনার লাগবে। যেটা আমি প্রথম থেকে কিন্তু একটা হাওয়া বাতাস আপনাদেরকে দিয়ে দিয়েছি। দেখেন, কমন সিস্টিক ডাক্ট ব্লকড হবে স্টোন দিয়ে। এখন স্টোন ছাড়াও কিন্তু কোলিসিস্টাইটিস অ্যাকিউট হতে পারে, অ্যাক্যালকুলাসও হতে পারে। এমনকি একটা পলিপ, সিস্টিক ডাক্টের একটা ছোট ছোট পলিপ যদি হয়, অথবা প্যারাসাইট আটকে গেলেও কিন্তু অ্যাকিউট কোলিসিস্টাইটিস কিন্তু জন্ম দিতে পারে, কারণ বাইলটা ড্রেন হতে পারবে না। So any reason that blocks the cystic duct. Bile acid cannot be drained into the common bile duct. Bile acid is chemical irritant, শুরু হয় ইনফ্লামেশন, ফসফোলিপিড ভেঙে লেসিথিন হয়ে গিয়ে পেইন ফিভার তৈরি করে। এই ইনফ্লামেটরি মিডিয়েটরস লোকালি জমা হবে এবং আপনার গলব্লাডারটাকে, ওয়ালটাকে বা গলব্লাডারটাকে ডাইলেট করবে আর কি, লোকালি ইনফ্লামেটরি মিডিয়েট করবে এবং মিউকাস সিক্রেশন হবে, যেতে পারছে না, গলব্লাডারটা ফুলে গেল। এখন এই অবস্থায় ফুলে গেলে, এই অবস্থায় যদি গলব্লাডারটা ফুলে যায়, ভাগ্যক্রমে এই সিস্টিক ডাক্টের এখানেও কিন্তু খোলার একটা প্রেশার পড়বে, তো সিস্টিক ডাক্ট কিন্তু ওপেন আপ হয়ে যাওয়ার চেষ্টা করবে গলব্লাডার ফুলে গেলে। তো তখন কিন্তু এই সিস্টিক ডাক্টের আটকানো পাথরটা কিন্তু আবার স্লিপ ব্যাক করতে পারে ভাগ্যবশত। এখন আপনি চিকিৎসা দেন অথবা না দেন, কারো কারো না দিয়েও কিন্তু আবার ব্যাক, যখন স্টোনটা ব্যাক করে তখন কিন্তু বাইলটা আবার ড্রেন হয়ে ভালো হয়ে যায় অটোমেটিক্যালি। আবার আপনি অ্যান্টিবায়োটিক দিলেন, অ্যানালজেসিক দিলেন, এই চিকিৎসার মাধ্যমেও কিন্তু এটা কিন্তু আস্তে করে ব্যাক করতে পারে, স্পাজমগুলি কমে যায়, তখন কিন্তু এটা ব্যাক করতে পারে। তাহলে আপনি চিকিৎসা দেন অথবা না দেন, ভাগ্য ভালো হলে পরে আপনার এটা ব্যাক করবে। আর যদি ব্যাক না করে, যদি একদিন, 2 দিন, 3 দিন ধরে থাকে, চিকিৎসা দিচ্ছেন তারপর, তাহলে কিন্তু সমস্যা কি হবে দেখেন, এখানে ইনফ্লামেটরি মিডিয়েটর জমতে থাকবে, আরো ফুলবে, ব্লাড ভেসেল কম্প্রোমাইজ হবে, গ্যাংগ্রিন হবে, নেক্রোসিস হবে, পারফোরেশন হবে, এদিকে পুস তৈরি হতে থাকবে, পাস, এম্পাইমা, যে পাস ইন দ্য গলব্লাডার, সেটাকে বলা হয় এম্পাইমা। এখন কিছু কিছু ব্যাকটেরিয়া, এই অ্যাসেন্ডিং ব্যাকটেরিয়া বলেন আর লিভার থেকে আনফিল্ট্রেটেড ব্যাকটেরিয়া বলেন, এখানে এসে কিন্তু ইকোলাই কিন্তু গ্যাস ফর্মিং অর্গানিজম, এই ইকোলাই, ক্লস্ট্রিডিয়াম, এগুলো কিন্তু ওয়ালের ভিতরে পেনিট্রেট করে কিন্তু ওয়ালের ভিতরে কিন্তু গ্যাস তৈরি করবে, এবং গ্যাস ওয়ালটাকে ফ্রায়াল থিন করে দিয়ে কিন্তু ওয়ালে গ্যাস তৈরি করে ইমফাইসেমেটাস চেঞ্জ করবে। আর টক্সিক তো আসি, ইনফ্লামেশন তো আসি, তখন কিন্তু এই ওয়ালের ভিতরে কালো গ্যাস দেখা যাবে। তাহলে গ্যাস উইদিন দ্য ওয়াল অফ দ্য গলব্লাডার অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাস ইন দ্য লুমেন অফ দ্য গলব্লাডার, সেটা উপরে থাকে সাধারণত, আর নিচের পার্টে থাকে হচ্ছে ফ্লুইড। গ্যাস ফ্লুইড লেভেলও কিন্তু পাওয়া যায়, গ্যাস ফ্লুইড লেভেল, যেটা এম্পাইমা গলব্লাডারে পাওয়া যায় অনেক সময়। তো এই স্টোনের এখানে একটা মিস করছি আমি, সেটা হলো স্টোন প্রথমে ফর্মেশন হয় না। আমি যেটা বললাম, কোলেস্টেরল মনোহাইড্রেট ক্রিস্টাল, ডাইহাইড্রেট ক্রিস্টাল, তো যত মনোর দিকে থাকে, ডায়ের দিকে থাকে, তখন প্রথমে স্যান্ডি থাকে, বালির দানার মতন থাকে, পরে আলটিমেটলি একটার পর একটা প্রিসিপিটেট হয়ে শক্ত হয়ে যায়, তখন একটা গোটা একটা স্ট্রাকচার তৈরি হয়। তো প্রথমে স্যান্ডিময়, দানাময় যে জিনিসটা তৈরি হবে, থাকবে গলব্লাডারের লুমেন জুড়িয়া, অর্ধেক জুড়িয়া, 1/3 জুড়িয়া, অকুপাইং 1/3, ওটাকে তখন আমরা একটা টার্ম লেখা আছে বিলিয়ারি স্লাজ বলা হয়। স্লাজ, SLUDGE, বিলিয়ারি স্লাজ। তাহলে বিলিয়ারি স্লাজ ইজ নাথিং বাট এ প্রিকারসার ফর দ্য স্টোন ফর্মেশন, ইনিশিয়াল প্রিকারসার, ওই যে মনোহাইড্রেট ক্রিস্টাল প্রথম দিকের, এটা একটা ঘটনা গেল। তো আমরা ছিলাম হলো প্যাথোজেনেসিসে, তখন এখানে গলব্লাডার ফুলতে থাকবে, পাস হতে থাকবে, গলব্লাডার
ফুটা হয়ে যেতে পারে, biliary peritonitis হতে পারে। দিস আর দ্য অ্যাকিউট কোলেসিস্টাইটিস, এভাবে কিন্তু প্যাথোজেনেসিস তৈরি করে খারাপের দিকে যেতে থাকে। তাহলে সিকুয়েলি অফ অ্যাকিউট কোলেসিস্টাইটিস একটু আগে বললাম, চিকিৎসা দিয়া না দিয়া যেটাই হোক পেশেন্ট ভাগ্যবান ভাগ্যবতী হলে পারে রিজলিউশন হয়ে যায় উইথ অর উইদাউট চিকিৎসা। আর রিজলিউশন না হলে পরে হয় অ্যাকিউট কোলেসিস্টাইটিস দিবে এবং তার মারাত্মক সিকোয়েন্সগুলি যেমন এমপাইমা গলব্লাডার, পারফোরেশন গলব্লাডার, গ্যাংগ্রিন গলব্লাডার, biliary peritonitis, এগুলো কিন্তু খারাপ খারাপ সিকুয়েলি দিবে। তাহলে হঠাৎ সিকোয়েন্স অফ দ্য অ্যাকিউট কোলেসিস্টাইটিস, রিজলিউশন অ্যান্ড ওই যেগুলো বললাম এমপাইমা, পারফোরেশন, গ্যাংগ্রিন, biliary peritonitis। অথবা এভাবে একটা কানেকশন তৈরি হয়ে পলিসিস্টোডিউডেনাল ফিস্টুলা হয়ে যেতে পারে। তাহলে এটা হলো সিকুয়েলি অফ দ্য গলব্লাডার। আর প্যাথোজেনেসিস তো বললাম। এখন এই যে একটা কথা ছিল যে এখানে অল্প পারফোরেশন হলে পারে, বাইল যদি এখানে পারফোরেশন হয় তাহলে কিন্তু ওই ওমেন্টাম এসে এখানে কিন্তু র্যাপ করে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই ওমেন্টাম এবং আশপাশের স্ট্রাকচার, ফাইব্রাস টিস্যু, হাবুজাবু এগুলো এসে এখানে কিন্তু গলব্লাডার সহ একটা ইনফ্লামেটরি একটা মাস তৈরি করবে, লাম্প। তাহলে অ্যাকিউট কোলেসিস্টাইটিসের সিকুয়েলি আকারে বা অ্যাকিউট কোলেসিস্টাইটিসে কিন্তু অনেক সময় ডিস্টেন্ডেড গলব্লাডার হিসেবেও পালপেবল গলব্লাডার পাওয়া যেতে পারে, অথবা একটা টেন্ডার, খুবই টেন্ডার মানে মারাত্মক ব্যথা জনিত একটা ইনফ্লামেটরি মাস কিন্তু গলব্লাডারের মাস কিন্তু তৈরি হতে পারে। কেন? কারণ এখানে ওমেন্টাম আসলো, এখানে ফাইব্রাস টিস্যু আসলো। কারণ কি, ওই যে লোকাল ইনফ্লামেশন এত বেশি মারাত্মক হয়েছে গলব্লাডারের ইনফ্লামেশন, এখানে র্যাপ করতে আশপাশে যে স্টমাকের গ্রেটার ওমেন্টাম এসে এখানে একটা মাস তৈরি করলো। তাহলে ওটাকে আমরা বলবো গলব্লাডার মাস, বা ওটাকে ওমেন্টাল ফ্লেগমন বলে, ভালো ভাষায় বলে ওমেন্টাল ফ্লেগমন। ফ্লেগমন হচ্ছে একটা ইংরেজি শব্দ যার হলো সিনোনিম হচ্ছে মাস, ওমেন্টাল ফ্লেগমন। আচ্ছা, এটা হতে পারে অ্যাকিউট কোলেসিস্টাইটিসের একটা মানে সিকুয়েলি। আর যদি অ্যাকিউট কোলেসিস্টাইটিস হয়ে একবার হলো, দুইবার হলো, তিনবার হলো, পাঁচবার হলো, আলটিমেটলি যদি হতে 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 এই গলব্লাডার ওয়াল কিন্তু ইনফ্লামেশনের কারণে ওয়ালটা থিক হয়ে যাবে, গলব্লাডারটা ছোট হয়ে যাবে, শিঙ্ক হয়ে যাবে, ফাইব্রোস হয়ে যাবে। আলটিমেটলি ক্রনিক কোলেসিস্টাইটিসের যে রোগীটা আসবে সেটা কিন্তু আলট্রাসোনোতে বলেন আর হচ্ছে আপনি অপারেশন করে কেটে হাত দিয়ে যখন বের করবেন তখন কিন্তু গলব্লাডারটা একটু ছোট পাওয়া যায়, তাহলে ফাইব্রোস ছোট হয়ে যায়। তাহলে ইন ক্রনিক কোলেসিস্টাইটিস রিপিটেড ইনফ্লামেশন লিডস টু gallbladder wall thickening, shrinking of the gallbladder, fibrosis of the gallbladder, reduction of the size of the gallbladder, etc. এই হলো প্যাথোজেনেসিস অফ দ্য অ্যাকিউট কোলেসিস্টাইটিস এন্ড ক্রনিক কোলেসিস্টাইটিস। এখন এই যে অ্যাকিউট কোলেসিস্টাইটিস আপনার যে ব্যথা হবে, এই যে পাথর আটকে গিয়ে ব্যথাটা যে হবে, ব্যথা হবে, জ্বর হবে, এবং কোন এলাকায় হবে, কেমন ধরনের হবে, কতক্ষণ থাকবে, এইগুলো দিয়েই আমরা ডায়াগনোসিস করি। এখন আসি আমরা আসল জায়গায়, কোলেসিস্টাইটিসের অ্যাকিউট কোলেসিস্টাইটিস বলেন আর ক্রনিক কোলেসিস্টাইটিস প্রায় কিন্তু সেমই ব্যথা, কিন্তু ক্রনিকে একটু তীব্রতা একটু না অনেক কম থাকে তীব্রতা, কিন্তু জায়গা ঠিকই আছে, ব্যথার ধরন ঠিকই আছে, তারপরে রেডিয়েশন ঠিক আছে, অমুক আছে তমুক আছে, প্রায় বাকিগুলো সেম। আবার পূর্বে যদি 5-7 বার অ্যাটাক হয়েছে, তার মধ্যে 1-2 বার বেশি অ্যাটাক হয়েছে, এখন অল্প অ্যাটাক অথবা বেশি অ্যাটাক, তাহলে আপনি ক্রনিক কোলেসিস্টাইটিস বলবেন অবশ্যই। অ্যাকিউট অন ক্রনিক কোলেসিস্টাইটিস বলবেন যদি এখন থাকে বেশি, আর এখন অল্প থাকলে শুধু ক্রনিক কোলেসিস্টাইটিস বলবেন। তো হোয়াটএভার, এই অ্যাকিউট কোলেসিস্টাইটিস আর ক্রনিক কোলেসিস্টাইটিসের ব্যথার মানে ক্রাইটেরিয়াগুলি প্রায় সেম থাকে, আদার দেন খালি সিভিয়ারিটি। এখন আসেন, এই স্টোনটা এখানে জমা পড়ে গলব্লাডার ফুলে গেল, ইনফ্লামেটরি মেডিয়েটরস হলো, এক্সুডেট হলো, পাস হলো, এই হলো, সে হলো, হবে কিছু পাস তৈরি হয়, নাও হতে পারে। এগুলো হওয়ার ফলে কি কি প্রবলেম তৈরি হয়, সেই পেইনটার ক্রাইটেরিয়া টিপিক্যাল আপনাকে এটা হিস্ট্রিতে বলতে হবে। কিন্তু এটা হলো অ্যাকিউটের ক্ষেত্রে অ্যাকিউট অনসেট অফ পেইন ইন দ্য রাইট আপার কোয়াড্রেন্ট, অবশ্যই রাইট এবং আপার কোয়াড্রেন্টে। কোথায় সেটা? রাইট হাইপোকন্ড্রিক রিজনে। সিভিয়ার কলিকি পেইন, স্পাজমেটিক পেইন, কলিকি, এবং মে রেডিয়েট টু ব্যাক অফ দ্য চেস্টের ব্যাকে চলে যেতে পারে, অথবা টিপ অফ দ্য রাইট শোল্ডারে চলে যেতে পারে।
এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা রেফার্ড পেন, এটা অ্যাকচুয়ালি রেফার্ড পেন। অ্যান্ড রেফার্ড পেন আর রেডিয়েশন এই দুটো জিনিস কিন্তু স্যাররা জিজ্ঞেস করে। হোয়াট ইজ রেফার্ড পেন অ্যান্ড হোয়াট ইজ রেডিয়েশন পেন, বা পেইন ইজ রেডিয়েটেড, এটা এই দুটো জিনিস বলতে কি বোঝায়, এবং ধরবেই স্যাররা এমবিবিএস লেভেলে তো ধরেই। তো এটা অ্যাকচুয়ালি রেফার্ড পেন হয়, এটা রেফার টু দ্য ব্যাক অফ দ্য চেস্ট অর টিপ অফ দ্য রাইট শোল্ডার। এটা রেফার কেন বলি আমি, রেফারের আরেকটা এক্সাম্পল আছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। সেটা হলো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে আপনি ধরেন যে প্রথমে প্যাথোলজি হয়তো অ্যাপেন্ডিক্সের লুমেন বন্ধ হয়ে অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশন হয়ে টোয়ে, এই অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশনের ব্যথা সোমাটিক দিয়ে কিন্তু যায় না, এটা কিন্তু সিম্প্যাথেটিক অ্যাপারেন্ট দিয়ে যায়। সিম্প্যাথেটিক অ্যাপারেন্ট দিয়ে গেলে কিন্তু এই ব্যথাটা কিন্তু অতটা তীব্র আকারে অনুভূত হয় না। আপনারা জানেন যে অটোনমিক নার্ভাস সিস্টেমের ব্যথা অত তীব্র হয় না। তখন সোমাটিক যতক্ষণ না পর্যন্ত টের পাবে ততক্ষণ পর্যন্ত আপনার ব্যথা তীব্র অনুভূত হবে। তো অ্যাপেন্ডিক্সের সিম্প্যাথেটিক সাপ্লাই কিন্তু T10, তাহলে T10 অল্প ব্যথা অনুভূত হয়ে যখন স্পাইনাল কর্ডে গেল, T10 সেগমেন্টে গেল, তখন T10 সেগমেন্ট থেকে কিন্তু সোমাটিক সাপ্লাই আম্বিলিকাসে গেছে। T10 সেগমেন্ট বলছে যে আম্বিলিকাস থেকে মনে হচ্ছে আমার ব্যথাটা আসতেছে এবং চরম ব্যথা মনে হচ্ছে। দিস ইজ দ্য রেফার্ড পেইন, অর্থাৎ পেইন অরিজিনেটিং ইন ওয়ান সাইড বাট ফেল্ট ইন অ্যানাদার সাইড। কেন? ডিউ টু সেম সেগমেন্টাল ইনারভেশন। দুই জায়গায় একই সেগমেন্ট থেকে দুই নার্ভ কিন্তু সেগমেন্ট একই সেগমেন্ট থেকে তৈরি হয়েছে, একটা সিম্প্যাথেটিক নার্ভ, একটা সোমাটিক নার্ভ। দিস ইজ রেফার্ড পেইন। এরকমই এই আপনার গলব্লাডারের যে ফ্রেনিক নার্ভের কিছু টুইক্স মানে একটা ব্রাঞ্চ কিন্তু এই ভ্যাগাস নার্ভের সাথে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে চলে আসে। প্রথমে যখন আপনার গলব্লাডারের ব্যথাটা অনুভূত হয় তখন কিন্তু কমই থাকে। সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে যখন চলে যায় ফ্রেনিক নার্ভের সেগমেন্ট হচ্ছে 3, 4, 5 সার্ভাইকাল। ওইখানে গিয়ে সে মনে করে যে টিপ অফ দ্য শোল্ডারে আমার ব্যথাটা অনুভূত হচ্ছে, মানে একই সাপ্লাই আছে। দিস ইজ দ্য রেফার্ড পেন অ্যাকচুয়ালি। আর রেডিয়েট পেন, তাহলে দেখেন পেন এক জায়গায় অরিজিনেট হলো এবং আরো দূরে অনুভূত হলো, যেখানকার মাঝখানে 2, 4, 5টা অর্গান ইন্টারভেন করেছে। যেমন মনে করেন অ্যাপেন্ডিক্স কোথায়, রাইট আইলিয়াক ফোসা থেকে ইন্টেস্টাইন হয়ে তারপরে আম্বিলিকাসের বেশ একটা জায়গা ট্রাভেল করে বা দূরত্ব বজায় রেখে অনুভূত হয়েছে। তাহলে রেফার্ড পেইন অ্যাকচুয়ালি দুই অনুভূত জায়গার মধ্যে ইন্টারভেনিং অর্গান বা স্ট্রাকচার থাকে, কিন্তু রেডিয়েটিং পেনে একটা কন্টিনিউয়াস পেন থাকে। যেমন প্যানকেটাইটিসের পেন ব্যাকের দিকে, যেহেতু ব্যাকেই থাকে প্যানকেসটা পোস্টার অ্যাপ্রিমল বলে, ওই ব্যাকেই সিলিয়াক প্লেক্সাসের নার্ভ রুট বরাবর রেডিয়েট করে ব্যাকেই। আবার যদি বলেন রেডিয়েশন পেইনের টিপিক্যাল এক্সাম্পল হলো সায়াটিকা কি হলো, ওই যে আপনার PLID প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক ভার্টিব্রালে যদি আপনি স্লিপ করে নার্ভ রুটের উপর চাপ পড়ে, তাহলে ওই নার্ভ রুট বরাবর যে একটা চরম রেফার্ড পেইন অনুভূত হয়, তাহলে এটা একটা কন্টিনিউয়াস পেইন, নার্ভের একটা কন্টিনিউয়েশন থাকে। দিস ইজ রেডিয়েশন পেইন, অনেক সময় ধরে। তো এই পেইনের ক্রাইটেরিয়া হলো আপনার পলিসিস্টাইটিসের পেইনের ক্রাইটেরিয়া হলো এরকম: অ্যাকিউট অনসেট সাধারণতই হয়, রাইট আপার কোয়াড্রেন্ট হয়, সিভিয়ার কলিকি পেইন হয়, একটু পর আসে, একটু ছেড়ে দেয়, আস্তে আস্তে এই কলিকিটা অবশ্য শেষের দিকে 24 ঘন্টা পরে এটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায় আস্তে আস্তে। তবে প্রথম 24 ঘন্টা কলিকি থাকে।
may refer to the back or the tip of the shoulder, few minutes থেকে several hours থাকে, এবং পরের দিকে যে ডাল অ্যাকিং হয়ে যায় এবং কনস্ট্যান্ট থাকে এবং 24 ঘন্টা পর্যন্ত সাধারণত থাকে ব্যথাটা। এবং দেখেন এই পেইনটা প্রেসিপিটেড বাই ফ্যাটি মিল, ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ব্যথাটা অ্যাটাকস, ওই যে কলিকি পেনের যে অ্যাটাকস আর ইউজুয়ালি সেলফ লিমিটিং, কোনো ওষুধ ছাড়াই কিন্তু ভালো হয়ে যেতে পারে, বাট রিকার ইন অ্যান আনপ্রেডিক্টেবল ম্যানার। কখন যে কিভাবে চলে আসবে আবার কেউ বলতে পারে। এখন যেহেতু একটা ইনফ্লামেটরি প্রসেস, ফিভার একটা অ্যাকম্পানিমেন্ট, নোশিয়া অ্যান্ড ভমিটিং একটা অ্যাকম্পানিমেন্ট। এবং অ্যাকিউট কোলেসিস্টাইটিস রোগীর 5% রোগীর ক্ষেত্রে আবার জন্ডিস থাকে, সেটা একটা অন্য সিমটমের ভিতরে পড়ে। আর এই অ্যাকিউট কোলেসিস্টাইটিসের যে ফেট আমি বলছিলাম, যে রিজলিউশন, গ্যাংগ্রিন, পারফোরেশন, ক্রনিক স্টেজ, এগুলো নিয়েও কিন্তু অ্যাকিউট কোলেসিস্টাইটিসের ফিচার নিয়ে কিন্তু আসতে পারে। যেমন গ্যাংগ্রিন নিয়ে সিভিয়ার ব্যথাটা হয়ে একদম টক্সিক পেশেন্ট হয়ে ব্যথা মানে মারা যাচ্ছে এরকম একটা অবস্থা। পারফোরেশন হলে বিলিয়ারি পেরিটোনিয়াইটিস, মাসেল গার্ড, টেন্ডার, রিজিডিটি, মানে ডিহাইড্রেশন, পারফোরেশন হয়ে গেছে এরকম। অথবা ক্রনিক স্টেজে নিয়ে আসতে পারে। এই যে ক্রনিক স্টেজ মানে হলো ক্রনিক কোলেসিস্টাইটিস চলে যেতে পারে, আমি যেটা বললাম। কিন্তু ব্যথার ধরন কিন্তু ওরকমই থাকে, তবে মাত্রাটা কম থাকে। তাহলে এই যে ব্যথাটা বর্ণনা করা হয়েছে, এটা অ্যাকিউট বিলিয়ারি কলিক বলা হয়। এই বিলিয়ারি কলিকের এই ব্যথাটা আপনাকে কিন্তু মুখস্থ করতে হবে, যেভাবেই হোক, বুঝে বুঝে হলেও মুখস্থ করতে হবে, অথবা না বুঝে হলেও মুখস্থ করতে হবে। যে হঠাৎ করে আসে, রাইট আপার কোয়াড্রেন্টই তো হবে, এটাই স্বাভাবিক। কলিক ইন নেচার মে রেডিয়েট টু টিপ অফ দ্য শোল্ডার, এটা তো আপনার কেন বুঝলেন। লাস্ট ফর ফিউ মিনিটস টু সেভারাল আওয়ার্স, লেটার দ্য পেইন বিকামস ডাল অ্যাকিং, এবং 24 ঘন্টা পর্যন্ত থাকে, সাধারণত প্রেসিপিটেটেড বাই ফ্যাটি মিল, এবং অ্যাটাকস আর ইউজুয়ালি সেলফ লিমিটিং বাট রিকার্স ইন এন আনপ্রেডিক্টেবল ম্যানার, পরের দিকে কনস্ট্যান্ট হয়ে যায়। যাই হোক, এইটা বর্ণনা করব আমরা। ক্রনিক কোলেসিস্টাইটিসের ব্যথাতেও বর্ণনা করব, তবে মাথাটা একটু কমিয়ে দিব। অথবা ক্রনিক কোলেসিস্টাইটিসের রোগীকেই ব্যাখ্যা করব, সেটা অ্যাকিউট নিয়ে এসেছে তাকে ব্যাখ্যা করব আমরা, এর আগে 2-3 বার হয়েছিল। তো যাই হোক, এটা একটু দেখানোর চেষ্টা করছি যে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে অ্যাকচুয়ালি একটা পালপেবল গল ব্লাডার এবং উইদাউট জন্ডিস, এরকম ইউজুয়ালি উইদাউট জন্ডিস যদি হয়, তাহলে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে কয়েকটা মাসের কারণ হিসেবে এটা দেখাইছি। উইদাউট জন্ডিস, বিশেষ করে এই পালপেবল গল ব্লাডার, এমপাইমা, মিউকোসিল, লোকালাইজড অ্যাবসেস, লিন অ্যান্ড থিন পেশেন্ট, এগুলো নর্মালি কিন্তু লিন অ্যান্ড থিন পেশেন্ট আপনার ফাস্টিং অনেকক্ষণ না খেয়ে থাকলে কিন্তু আবার, যেমন ফ্লোটিং গল ব্লাডার, যার মেসেন্ট্রি আছে, এগুলো কিন্তু পালপেবল হতে পারে। এমনকি গল ব্লাডারের ম্যালিগনেন্সি, যেমন ফান্ডাস এবং বডি, নেকে না, নেক তো থাকে সিস্টিক ডাক্ট হয়ে থাকে হচ্ছে কমন হেপাটিক ডাক্টের কাছে। যদি নেকের যদি গ্রোথ হয়, তাহলে কমন হেপাটিক ডাক্টকে কম্প্রেস করে কিন্তু জন্ডিস তৈরি করে। আর ফান্ডাসের দূরে যদি হয়, তাহলে এটা কমন হেপাটিক ডাক্ট অথবা বাইল ডাক্টের কাছে নাও আসতে পারে। এরকম কয়েকটা মাসের কথা বলছি। আমাদের এই কেসের সাথে রিলেটেড হলো ওই যে ওমেন্টাল মাস বা ফ্লেগমন, এমপাইমা গল ব্লাডার যে পুজ হয়ে ভরে গেছে, অথবা মিউকোসিল অফ দ্য গল ব্লাডার, অথবা লোকালাইজড অ্যাবসেস। এই লোকালাইজড অ্যাবসেস হলো ওমেন্টাল ফ্লেগমনে এসে হাজির হয়ে যায়। অল্প অ্যাবসেস মানে হলো যে ওই যে এমপাইমা হয়েছিল, ওখান থেকে ফুটা হয়ে একটু লিক করছে, ওমেন্টাম এসে হাজির হয়েছে। সো এগুলো কারণে আমরা একটা অ্যাকিউট কোলেসিস্টাইটিস রোগীর আমরা কিন্তু একটা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে একটা পালপেবল কিন্তু একটা মাস পেতে পারি। তো কনসিডার করতে হবে তখন এই যে ইনফ্লামেটরি ওমেন্টাল ফ্লেগমন, যেটার কারণ হলো এমপাইমা, মিউকোসিল ইত্যাদি। এখন আসুন মেইন সেগমেন্টে, যেটা কোলেসিস্টাইটিসের রোগী। তো কোথায় যেন দিয়েছিলাম, কোলেসিস্টাইটিস তো সাধারণত বললামই যে ইউজুয়াল কারণ হলো ক্যালকুলাস। তো গলব্লাডারের ভিতরে পাথর হয় কিন্তু আমরা 4F বলে মনে রাখার চেষ্টা করি, যে ফ্যাটি, ফিমেল, ফার্টাইল, 40, মানে ফ্যাটি ফিমেল হয় সাধারণত, এবং রিপ্রোডাক্টিভ এজে হয় সাধারণত। আর একটা হলো হচ্ছে অ্যারাউন্ড 40-তে আমরা, এজ হচ্ছে ইম্পর্টেন্ট। এই ফিমেল রোগীটাই সাধারণত
ভিকটিম হয় হচ্ছে গলব্লাডার স্টোন এবং কোলিসিস্টাইটিসের। গলব্লাডার স্টোন হলেই তো কোলিসিস্টাইটিস হবে বা হতে পারে আর কি, সবসময় যে হবে তা না। অনেকের কিন্তু স্টোন থাকে কিন্তু অ্যাসিমটোমেটিক, কিছু প্রবলেম তৈরি করে না, না কোলিসিস্টাইটিস, না কলিক, না কিচ্ছু না, প্রবলেম নেই। তদুপরি আমরা অপারেশনের কথা বলবো, কারণ ওই যে কমপ্লিকেশন গুলো দেখেছি আমরা, ওখান থেকে স্লিপ করতে পারে, ওখান থেকে অ্যাকিউট কোলিস্টেটিস হতে পারে, ওখান থেকে এমপাইম হতে পারে, গলব্লাডার পারফোরেশন হতে পারে, এবং মানে লাইফ ভেরি মাচ ডেঞ্জার হতে পারে। সুতরাং আমার সার্জারির কথা অফার আমরা সাধারণত করি, এটা নিয়েও একটু যুদ্ধ আছে, সার টু সার ভেরি করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে বলাই ভালো যে আমরা সাধারণত সার্জারি অফার করি। তদুপরি কিছু কিছু জায়গায় স্ট্রিক্টলি আপনাকে বইয়ে লেখা আছে যে অ্যাসিম্পটোমেটিক হোক কিন্তু আপনি তাকে সার্জারি করতে বলবেন। ওটাও কিছু কন্ডিশন আছে, ওটা আমরা দেখব। গলব্লাডারে পাথর আছে কিন্তু কোনো ডিস্টার্ব করে না, তারপরও তাকে করতে বলবই, কিছু কন্ডিশন আছে। আর এমনিতেই তো ইন জেনারেল দেখছেনই তো, গলব্লাডারের ভিতরে পাথর থাকলে সিমটম না থাকলেও পরবর্তীতে কি কি তৈরি করার সম্ভাবনা আছে আমরা কিন্তু দেখেছি, এই জন্য আমরা অপারেশনটা করব। তো গলব্লাডার পাথর কাদের হয়, আমরা এজ একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যে ফিমেলরাই আসে। সেক্স বললামই তো। রিকারেন্ট অ্যাটাকস অফ পেইন ইন দ্য রাইট আপার কোয়াড্রেন্ট, ক্রনিক যেহেতু বলবেন আপনি, সেহেতু রিকারেন্ট হবে, এটাই স্বাভাবিক। একবারের ব্যথায় কিন্তু, চরম ব্যথায় কিন্তু হবে না, তাহলে অ্যাকিউট কোলিস্টেটিস বলতেন আপনি। এবং ওই ব্যথাটার ক্রাইটেরিয়া আপনাকে ওইভাবে বলতে হবে, বর্ণনা করতে হবে এভাবে। কিন্তু পেইনটা একটু ডা ল্যাকিং, তখন ক্রনিক বললে পরে ডা ল্যাকিং পেইন। অ্যাবডোমিনাল পেইনটা সুন্দর করে ক্যারেক্টার অনসেট এই সেই বর্ণনা করবেন, আমি দেখাবো। আরেকটা সিমটম তৈরি করে গলব্লাডারের পাথর, গলব্লাডারের ভিতরে পাথর থাকলে, সেটা হলো অল্প খাইলে পেটটা ভরা ভরা লাগে, এটাকে ডিসপেপসিয়া বলা হয় বা আর্লি স্যাটাইটি বলা হয়। এবং ভরা ভরা লাগে মানে ফ্ল্যাটুলেন্স ডিসপেপসিয়া, পেট ভরা, এটা একটা অন্যতম ক্রাইটেরিয়া। আগের বেলি ল্যাবে এই শব্দটা লেখা ছিল, ফ্ল্যাটুলেন্স ডিসপেপসিয়া। তো ডিসপেপসিয়া কিন্তু আরো অনেক আছে, যেমন হচ্ছে হার্ট বার্ন, রেট্রোস্টেনাল পেইন, মাইল্ড অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, একটু ব্লোটিং, গ্যাস হচ্ছে, মানে গ্যাস তো আসলে গ্যাস না, একটু মানে বেলচিং হচ্ছে, তারপর হচ্ছে রিগার্জিটেশন হচ্ছে, পানি বের হয়ে আসতেছে, তারপর ওয়াটার ব্রাশ হচ্ছে, তারপরে আপনার আর্লি স্যাটাইটি, ফিলিং অফ সেন্সেশন অফ ফুলনেস আফটার ইটিং স্মল অ্যামাউন্ট অফ মিলস, ইভেন অল্প পরিমাণ খাইলে তার পেটটা ভরা থাকে। তো এগুলো হচ্ছে ডিসপেপসিয়ার 9টা সিমটম আছে। এগুলো নিয়ে আসলো আমরা কিন্তু ক্রনিক কোলিসিস্টাইটিস বা গলব্লাডারের পাথর, অন্তত কোলিলিথিয়াসিস চিন্তা করি পাশাপাশি। তাহলে ওইটার ডিসপেপসিয়া কার সিমটম মেইনলি ছিল পেপটিক আলসার ডিজিজের সিমটম ছিল। পাশাপাশি ক্রনিক কোলিসিস্টাইটিস চিন্তা করতে হয়, প্যানক্রিয়াটাইটিস চিন্তা করতে হয়, জিআরডি চিন্তা করতে হয়, আর গ্যাস্ট্রোএসোফেজিয়াল ম্যালিগনেন্সি চিন্তা করতে হয়। এই 5টা জিনিস চিন্তা করতে হয় ডিসপেপসিয়া। তো ক্রনিক কোলিসিস্টাইটিস হলে এরকম প্রবলেম তার থাকতে পারে, ডিসপেপটিক প্রবলেম। আচ্ছা, এখন এবারে যে নিয়ে আসলো, এটা কিন্তু অ্যাকিউট ব্যথা নিয়েও আসতে পারে, কিন্তু পূর্বে বহুবার হয়েছে। এখন যেটা নিয়ে আসলো সেটা জন্ডিসও থাকতে পারে, কারণ 5 থেকে 15% রোগীর কিন্তু জন্ডিস থাকে অ্যাকিউট কোলিসিস্টাইটিস। আগে গল্প করলে দেখতে পারবেন যে হাসপাতালে অ্যাডমিশনের কোনো ইতিহাস আছে এবং ট্রিটমেন্ট পাইছে, সেটাও ইতিহাস আছে। তো এই যে আপনি ব্যথার ক্রাইটেরিয়াটা নিলেন, এটা কিন্তু আপনাকে আশপাশের অর্গান, যেমন পেপটিক আলসার ডিজিজ এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ব্যথার সাথে কিন্তু, ডিডির সাথে কিন্তু আপনাকে মাথায় রেখে কিন্তু, মানে আপনি এক্ষুনি আপনি ক্রনিক কোলিসিস্টাইটিস বলবেন তো বটে, কিন্তু ওগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আশপাশের অর্গানের প্যাথোলজি কিন্তু এই দুটোই। ডিডি হিসেবে ওই দুটো চিন্তা করে ওগুলোরও কিন্তু কিছু ইনকোয়ারি করতে হবে। যেমন পেপটিক আলসার ডিজিজ, বাবা আপনার কি এরকম হয়েছে যে 6 মাস
ভালো ছিলেন ব্যথার মাঝখানে, আবার 6 মাস পরে দেখা গেছেন যে কোনো স্ট্রেসফুল জব অথবা স্মোকিং বেশি করছে, অ্যালকোহল বেশি খেয়েছেন, এরকম কি হয়েছে আপনার? কি এরকম এপিসোডিক পিরিয়ডিক কোনো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো পিরিয়ডির কথা চিন্তা করছে, কিন্তু সে তো বলবে না ওরকম। আরো জিজ্ঞেস করবেন মেলেনা, হেমাটেমেসিস, না 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 স্যার এরকম তো কিছু হয় না। আরো জিজ্ঞেস করবেন ওয়েট লস, ওয়েট গেইন, না 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 কিছু হয়নি স্যার। ভমিটিং করলে ব্যথা ভালো হয়ে যায় অথবা খেলে ভালো হয়ে যায়, না না এরকম, তাহলে পিইউডি। ওই লাইনে জিজ্ঞেস করে করে আপনি এক্সক্লুড করে কোলেসিস্টেটিস দিকে যান, লাইক ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এপিগ্যাস্ট্রিক রিজনে হয়, এটাও ডায়ালাইকিং, কনস্ট্যান্ট ডায়ালাইকিং পেইন হয় অ্যাকিউট ছাড়া। তারপরে অ্যাকিউট হলে তীব্রতা অনেক বাড়ে, ইভেন অ্যাকিউট অন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসও যদি হয়। তারপরে টিপিক্যালি পেশেন্টটার অন্যান্য হিস্ট্রি যেমন হচ্ছে পেল, বাল্কি, ফ্রোদি স্টুল, তারপর ডায়াবেটিস, এগুলো কিন্তু নিতে হবে আপনাকে। না ওগুলো নাই, তাহলে হচ্ছে বিপক্ষে। কিন্তু ব্যথাটার অরিজিন এপিগ্যাস্ট্রিক রিজনের ডায়ালাইকিং পেন, এগুলো চিন্তা করলে কিন্তু খাওয়ার পরে, হ্যাঁ প্যানক্রিয়াটাইটিসও কিন্তু খাওয়ার পরেই ব্যথা হতে পারে। তো আপনাকে কিন্তু এই দুটো জিনিস মাথায় রেখে এই হিস্ট্রিটা নিতে হবে। তারপরে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা আপনাকে প্রত্যেকটা সিমটম যে পেলেন আপনার ফেভারে, ওই যে সিমটমগুলো বলেছি, যেমন পেইন হলে পেইন সুন্দর করে সাজাইতে হবে ওই ক্রাইটেরিয়া দিয়ে, বমি আছে কিনা, ফিভার আছে কিনা, প্রত্যেকটা সিমটম আলাদা আলাদা করে নিতে হবে এবং সিকোয়েন্সিয়ালি সাজাতে হবে ডিউরেশন অথবা সিভিয়ারিটি অনুসারে, একটার পর একটা। একটা ভালো ডেসক্রিপশনে কিন্তু আপনাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। এখন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আপনি 7-8 লাইনে সুন্দর করে, বেশি লেখার দরকার নেই, অনেকে 1 পাতা লেখে, দরকার নেই, আপনি অল্প বলবেন কিন্তু কাজ বেশি হবে। According to the statement of the patient, she was reasonably fine 2 years back. Then she developed recurrent attacks of, আপনি বলেই দিলেন যে বারবার হচ্ছে 2 বছরের ভিতরে, রাইট আপার কোয়াড্রেন্ট পেন, হুইচ ইজ কেমন জানি কলিক ইন নেচার ছিল, তারপরে হচ্ছে সিভিয়ার ইন ইন্টেন্সিটি অথবা মাইল্ড ইন ইন্টেন্সিটি, এবং 24 ঘন্টার থাকতো স্যার, 24 ঘন্টার পর তো কমে যেত মনে হতো, এবং অনেক সময় অ্যানালজেসিস খেলেও ভালো হতো, না খেলেও ভালো হতো। The pain radiate বা referred to back tip of the right shoulder হতো স্যার, aggravated ভাই আমি দেখেছি যে ফ্যাটি মিল দিয়ে হতো। এবং জানেন স্যার, এভরি টাইম পেইন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ভমিটিং অ্যান্ড ফিভার, মাইল্ড রাইজ অফ টেম্পারেচার অ্যান্ড নোশিয়া, মানে এটা ইনফ্লামেটরি পেইন। কিন্তু এটা যদি পিইউডির ব্যথা হতো আপনার ফিভার কিন্তু আসতো না, যেহেতু ইনফ্লামেশন, মাইল্ড রাইজ অফ টেম্পারেচার, সামটাইম জন্ডিসও থাকে। পেশেন্ট বলবে যে স্যার হিস্ট্রি অফ হসপিটাল অ্যাডমিশন, এবং স্যার আমাকে শিরায় ইন্টারভেনাস মেডিকেশন দিয়েছিল 2 বার স্যার, এরকম অ্যাটাকের জন্য আমাকে কিন্তু হাসপাতালে ভর্তি চিকিৎসা নিতে হয়েছে, না খেয়ে রাখছিল। তাহলে সিভিয়ারিটি ইজ ইন্ডিকেটিভ। এখন লাস্ট 1 ইয়ারে দ্য পেইন বিকেম ডাল কনস্ট্যান্ট পেইন স্যার, এখন যে ব্যথাটা নিয়ে আসছে সেটা কিন্তু ডাল কনস্ট্যান্ট পেইন। Patient also complains of dyspeptic symptoms, heartburn, sensation of fullness after meals, after fatty meals. আপনি সবগুলো সিমটমই কিন্তু নিয়ে আসতেন, নট নেসেসারিলি সবগুলো সিমটম যে একটা রোগীর থাকবে তা কিন্তু নয়। এটা একটা ক্লাসিক বর্ণনা করছি, আপনি বানান না, অসুবিধা তো নেই। আপনি সিমটম যেগুলো জানেন সেগুলোকে রোগীকে ইনকোয়ারি করেন, আপনি ফেভারে নিয়ে নেন যে এটা হ্যাঁ হয়তো এটা হ্যাঁ ঠিক আছে তো হয়তো হ্যাঁ হ্যাঁ, তাহলে লিড দিয়ে দরকার হলে নিতে হবে, যদিও আমরা এনকারেজ করি না, পেশেন্ট যা বলে সেটাই বর্ণনা করতে বলি আমরা, বাট স্টিল পেশেন্ট তো ক্লাসিক সিমটম বলবেই, তো 5টার তো 2টা বলবেই, সে 2টা তো বর্ণনা করবেনই আপনি। সো এটা একটা ভালো জিনিস। আপনি পাশাপাশি বলছেন স্যার ওরকম 6 মাস পর পর আসে, এরকম কিন্তু আনপ্রেডিক্টেবল ম্যানারে এসেছিল স্যার, ওরকম কোনো টিয়া নাই, নো হিস্ট্রি অফ পিরিয়ডিসিটি, ব্লাড ভমিটিং, ওই যে হেমাটেমেসিস এন্ড মেলেনা। বাউল হ্যাবিট খুব ভালো ছিল স্যার, কোনো ফ্রোদি স্টুল ছিল না, প্যানক্রিয়াটিসে বাদ দিলেন। আর ম্যালিগনেন্সি থেকে নো কাপ, ব্লাডি স্পোটাম এবং থেকে বাদ দিলেন, মেটাস্টেটিস থেকে। সাধারণত এটাতে খুব জরুরি না, বাট স্টিল সবগুলি রোগী আমরা চিন্তা করি ম্যালিগনেন্ট।
পেশেন্ট হাইপারটেনসিভ, ডায়াবেটিক ফর এত ইয়ার। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে কিন্তু আপনার এই বর্তমান ডিজিজ কিন্তু দিতে হবে, যেহেতু বর্তমান ডিজিজ ইজ ইন দা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, প্রেজেন্টের ভিতরই পড়ে। The patient is hypertensive and diabetic for এত ইয়ার্স। ড্রাগস হিস্ট্রিতে আমরা ওটার ড্রাগস গুলো দিতেও পারি, এখানেও দিতে পারি। তো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমরা বাউল হ্যাবিট, ব্লাডার হ্যাবিট এগুলো আমরা বললাম, কেন বলেছি সেটা দেখলাম। কোমরবিডিটি এখানেই যোগ করবো প্রেজেন্ট ইলনেসে। আর পাস্ট ইলনেসে, ইয়েস পাস্ট ইলনেসে আমরা কেবলমাত্র অতীতে এমন রোগ হয়েছিল যেগুলো ভালো হয়ে গেছে, অথবা এমন সার্জারি করা হয়েছিল যেগুলো মানে সার্জারি করা হয়েছে যেটা ভালো হয়েছে অথবা রেসিডুয়াল ইফেক্ট আছে, বাট অতীতে তো একটা কারণে সার্জারি করা হয়েছিল। এই ক্ষেত্রে গলস্টোন ফর্মেশনের জন্য আপনার খুব আইকিউ শার্প যাদের, তারা কিন্তু রাইট হেমিকোলজির কথা জিজ্ঞেস করবে যে আপনার কোনো অপারেশন হয়েছিল কিনা, অথবা স্টোমাক রিসেকশন হয়েছিল কিনা, ডিস্টাল গ্যাস্ট্রিকটমি হয়েছিল কিনা। তাহলে এটা হলে পরে আপনার ওই কন্ট্রাকশন অফ দ্য বাইল গলব্লাডার থেকে আসবে না, এটা একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর বা এগ্রিভেটিং ফ্যাক্টর স্টোন ফর্মেশনের জন্য রিস্ক ফ্যাক্টর হিসেবে থাকলো আর কি। আপনি তাকে তো ব্যাখ্যা করতে পারবেন যে হ্যাঁ আপনার তো যেহেতু আপনার বাইল যেহেতু আপনার খাবারটা যেতে পারছে না ডিউডেনামে, কোলেসিস্টোকাইনিন আসছে না, কোলেসিস্টোকাইনিন কন্ট্রাকশন করতে পারছে না, আপনার গলস্টোন হবে, এটাই স্বাভাবিক। এ কথাই আপনার নলেজ কিন্তু জাহির করবে, কমিউনিকেট করবে উইথ পেশেন্ট অ্যান্ড আদার্স। তো এরকম সার্জারি থাকলে পরে পাস্ট ইলনেসে দিবেন। ট্রিটমেন্ট হিস্ট্রি, ইয়েস কোনো বর্তমান কোমরবিডিটির জন্য, ডায়াবেটিস, হাইপারটেনশন এর জন্য কোনো ওষুধ খায় কিনা, ইভেন ক্রোনস ডিজিজ, ওই যে বাইল অ্যাসিড কমে যায়, এটার জন্য অনেক সময় ডিজিজ মডিফাইং এজেন্ট খায়, মেথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন ইত্যাদি। পেশেন্ট কিন্তু বলবে যে আমার কিন্তু ক্রোনস ডিজিজ আছে, তার মানে বুঝবেন যে তাহলে তার বাইল এরকম ভাবে বাইল অ্যাসিড পুলটা মেনটেন হয় না, তাহলে গলস্টোন ফর্মেশন হওয়ার সম্ভাবনা বেশি। তো এটা গেল ট্রিটমেন্ট হিস্ট্রি, এই রিলেভেন্ট আর কি। অ্যানি স্টেরয়েড খায় কিনা, কারণ স্টেরয়েড খেলে পরে একদিকে আপনার কিন্তু কোলেস্টেরল জমা হয় কিন্তু বেশি স্টেরয়েড খেলে, আর একদিকে অপারেশন যদি করেন স্টেরয়েডের কিন্তু একটা ইফেক্ট আছে, অপারেশনের সময় কিন্তু অতিরিক্ত স্টেরয়েড লাগতে পারে, স্টেরয়েড ডিপেন্ডেন্সি যদি আপনার থাকে। সো স্টেরয়েড খুবই ইম্পর্টেন্ট। ওয়ারফারিন, অ্যান্টিপ্লেটলেট ড্রাগস খায়, আপনি উইথড্র না করে যদি ছুরি মারেন তাহলে ওখান থেকে আপনি রক্ত পাতলা করা ওষুধ দিছে, আপনি কিন্তু ব্লিডিং আর বন্ধ করতে পারবেন না। সুতরাং সিম্পল হিস্ট্রি ক্যান সেভ ইউ। নাহলে আপনি তো বলতে পারবেন না যে পেশেন্ট খেতো কিনা, আমি তো জানতাম না ডাক্তার হিসেবে। আপনি একটা সাবকোস্টাল ইনসিশনই বলেন অথবা ল্যাপারোস্কোপির পোর্টই বলেন, কাটলেই কিন্তু ঝরঝর করে রক্ত আর বন্ধ করতে পারবেন না। সো ড্রাগ হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যালার্জি হিস্ট্রি বিশেষ করে অ্যানাস্থেশিয়ার জন্য বেশি লাগে, অ্যান্টিবায়োটিকের প্রতি অনেক সময় হিস্ট্রি থাকে। সার্জন, ডক্টর, ফিজিশিয়ান আমরা অনেক সময় বিপদে পড়ে যাই। দেখা গেলো যে পেনিসিলিনের প্রতি অ্যালার্জি আছে, আমরা না দেখে দিয়ে দিয়েছি, পেশেন্ট অ্যানাফিলাক্টিক শকে চলে গেছে, মারা গেছে। এই পেশেন্ট তখন এখানে গেছে সেখানে গেছে, শিক্ষিত লোকের কাছে গিয়ে বলে যে টেস্ট করছিল সেন্সিটিভিটি, তখন কিন্তু আপনার বিপদ হয়ে যায়। কোর্টে গেল, ওষুধের লিফলেটে কিন্তু আপনার লেখা থাকে যে সেন্সিটিভিটি যাদের প্রতি সংবেদনশীল তাদেরকে না দেওয়ার জন্য বলা হলো, তখন কিন্তু আপনি গা বাঁচাতে পারবেন না। সো বেশিরভাগ হচ্ছে পেনিসিলিন এন্ড হচ্ছে সালফার কন্টেনিং ড্রাগস। জিজ্ঞেস করে স্টিভেন জনসন সিনড্রোম হয়ে যায়, আগের ইতিহাস থাকতে পারে, হ্যাঁ খুব ডেঞ্জারাস। পার্সোনাল হিস্ট্রি, ইয়েস স্মোকিং, অ্যালকোহল তো ঠিক আছে, একটা কমন জিনিস। ওসিপি খাইতো কিনা, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কারণ হচ্ছে ওসিপি ওই মহিলাটার জন্য কোলেস্টেরল ফর্মেশনের জন্য দায়ী। ড্রাগস, ক্লোফাইবেন। সোশিও ইকোনমিক হিস্ট্রি এখানে খুব একটা নেই, ফ্যামিলি হিস্ট্রি অতটা সিগনিফিকেন্স ওরকম নাই। তারপরে আপনার জেনারেল এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশনে আপনি আর সিস্টেমিক এক্সামিনেশনে আপনি যেটাই বলেন, যদি ক্রনিক অল্প ব্যথার রোগী হয় তাহলে কিন্তু ওরকম কিছু পাবেন না। আর আপনার যদি ওই আগের বহুবারের ব্যথার
তো ছিলই, এখন আবার অনেক ব্যথা নিয়ে আসছে, মানে অ্যাকিউট অবস্থা নিয়ে আসছে, তাহলে কিন্তু আপনি বেশিরভাগ সাইনই কিন্তু পেয়ে যাবেন অ্যাকিউট কোলেসিস্টাইটিসে। তো আপনাকে জেনারেলও পাবেন, সিস্টেমিকও পাবেন। জেনারেলের ভিতরে যেমন লুকিং অ্যাপিয়ারেন্স খুব খারাপ থাকে অ্যাকিউট অবস্থায় আসলে, বডি বিল্ড এরকম ওরকম না, নট ইউজুয়ালি ইম্পেয়ার্ড। অ্যানিমিয়া থাকতে পারে যদি রিডিউস ইনটেক থাকে, রোশিয়া ভমিটিং থাকে। জন্ডিস, আমি বারবার বলছি যে অ্যাকিউট কোলেসিস্টাইটিসের রোগী এরকম 20 থেকে 25% রোগী, কোন কোন জায়গায় 5% লেখা আছে, এটা কুশিয়ারি থেকে রেফারেন্স, 20 থেকে 25% জন্ডিস হয় অ্যাকিউট কোলেসিস্টাইটিসে। কেন? গল ব্লাডার ইনফ্লামেশন। গল ব্লাডার ইনফ্লামেশন আশেপাশের স্ট্রাকচার সহ সে স্পাজম করে, যেমন বিলিয়ারি স্পাজম করে এবং বিলিয়ারি ইডিমা করে, বাইল ডাক্টের ইডিমা করে। বাইল ডাক্ট ইডিমা হলে পরে তখন বাইল পাস হতে চায় না, তখন একটু জন্ডিস হয় এবং অবস্ট্রাকটিভ প্যাটার্ন জন্ডিসটাই বেশি হয়। অনেক সময় অ্যাকিউট কোলেসিস্টাইটিসের সাথে ওই যে স্টোন কিন্তু স্লিপ করে কমন বাইল ডাক্টও চলে আসে অ্যাসোসিয়েটেড। আপনি তো জানেন না প্রথমে, কারণ প্রথমেই আপনি জন্ডিস পেয়ে গেলেন, আপনি কোলেসিস্টাইটিসও আছে, অথবা আপনার ডাক্টাল ক্যালকুলার কোলোডাকোলিথিয়াসিসেরও ব্যথা কিন্তু ওই বিলিয়ারি কলিকের মতনই ব্যথা। সুতরাং ওরকম একটা স্টোন সিবিডিতে আছে, এটাও কিন্তু কারণ হতে পারে। মিরিজি সিনড্রোমের একটু কঠিন আপনাদের জন্য, বাট পোস্ট গ্রাজুয়েশনকে জানতে হবে। আর আরেকটা কারণ হলো, যেহেতু ইনফ্লামেশন হয় সেহেতু রিঅ্যাক্টিভ হেপাটাইটিস ইনফ্লামেটরি মেডিয়েটর কিন্তু মেইনটেইন হয়। ইনফ্লামেটরি মেডিয়েটর আবার গিয়ে রিঅ্যাক্টিভ হেপাটাইটিস করে, রিঅ্যাক্টিভ হেপাটাইটিস করলে পরে হেপাটোসেলুলার ডিসফাংশন হয়। তখন এটা জন্ডিসের, যদি বলে যে আপনার অ্যাকিউট কোলেসিস্টাইটিস জন্ডিস কেন হয় জানেন? বিশেষ করে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট স্যার হতে পারে, কারণ হলো যদি অ্যাসোসিয়েটেড ডাক্টাল ক্যালকুলেট থাকে। আপনি আগে মেজর কথা বলেন, এডেমা যদি হয়, রিঅ্যাক্টিভ হেপাটাইটিস হয়, এগুলো। ডিহাইড্রেশন, হ্যাঁ, যে বমি টমি যদি করে তাহলে ডিহাইড্রেশন থাকতে পারে। ইডিমা নট ইউজুয়ালি অ্যাকম্পানিমেন্ট। হাইটাস যদি অ্যাকিউট অবস্থায় থাকে তাহলে তার ট্যাকিকার্ডিয়া থাকবেই, মানে ভয়ে ভীত হয়ে ব্যথায়, ব্লাড প্রেশার খুব বেশি টক্সিক থাকলে পরে, যদি সেপ্টিসিমিয়া হয়ে থাকে, গ্যাংগ্রিনাস হয়ে থাকে, ব্লাড প্রেশার কিন্তু শকে থাকতে পারে পেশেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আর লিম্ফ নোড এখানে ওরকম ইম্পর্টেন্ট না। So in chronic cholecystitis, actually no findings can be elicited except only mild tenderness in the epigastric region অথবা রাইট হাইপোকন্ড্রিক রিজন। এটা হালকা একটা ব্যথা, আপনি না থাকলেও কিন্তু ইলিসিট আপনাকে করতে হবে, স্যার এটা ব্যথা আছে স্যার রাইট হাইপোকন্ড্রিক রিজনে, হালকা মাইল্ড টেন্ডারনেস, কিন্তু এমন টেন্ডারনেস না যে পেশেন্ট মানে ব্যথার কারণে তার ব্রেথ হোল্ড করে ফেলছে, মানে মারপিস সাইন না, অত না, কিন্তু হালকা একটা ব্যথা আছে, গলব্লাডারের ব্যথা। এই ব্যথাগুলি বেশি ইম্পর্টেন্ট অ্যাকিউট স্পেলে, মানে অ্যাকিউট কোলেসিস্টাইটিস, সেই জন্য আমি কিন্তু এটা নিয়ে এসেছি। তো ইন্সপেকশন, পালপেশন, পারকাশন সবগুলি করতে হবে। ইন্সপেকশন কি কি দেখবেন, এমনকি বিলিয়ারি পেরিটোনাইটিস হলে পরে সাইলেন্ট অ্যাবডোমেন থাকে, মুভমেন্ট পাওয়া যায় না, ডিস্টেন্ডেড থাকতে পারে। সুতরাং যে অবস্ট্রাকটিভ জন্ডিস হলে স্ক্র্যাচ মার্ক থাকতে পারে, এগুলো কিন্তু ইন্সপেকশনে ফাইন্ডিং। এখন আসলে পালপেশন। অ্যাকিউট কোলেসিস্টাইটিস হলে আপনি স্বাভাবিকভাবে টেন্ডারনেস ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, এবং এতই টেন্ডারনেস যে আপনাকে হাত দিচ্ছে না, মাসেল গার্ড করছে, এবং এতই মাসেল গার্ড যে আপনার হাত দেওয়ার আগে কিন্তু সে রিজিড হয়ে বসে থাকতেছে ভয়। তাহলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর এতই টেন্ডারনেস ইন দ্য রাইট হাইপোকন্ড্রিক রিজন, যেটা কিনা একটা স্পেশাল ফর্মে আপনার টেস্ট করা যায়, সেটা হলো মারপিস সাইন হিসেবে আসে। যখন ইনফ্লাম গলব্লাডার, যেহেতু কোলেসিস্টাইটিস সেহেতু ইনফ্লাম গলব্লাডার থাকবে, আপনি পেশেন্টকে বলেন যে জোরে একটা শ্বাস নেন, ডিপ ইন্সপিরেশন নেন। ডিপ ইন্সপিরেশন যদি নেন তাহলে ইনফ্লাম গলব্লাডার কিন্তু একদম অ্যাবডোমিনাল, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ওইখানে ওই পিছনের দিকে প্যারাটাল পেরিটোনিয়ামের সাথে ধাক্কা খাবে। তো গলব্লাডার, ইনফ্লাম গলব্লাডার প্যারাটাল পেরিটোনিয়ামের সাথে ধাক্কা যখন খেলো, ওইখানেও কিন্তু কিছু ইনফ্লামেটরি মেডিয়েটর কিন্তু রস কিন্তু এক্সুডেট কিন্তু প্যারাটাল পেরিটোনিয়ামকে ঘষা দিয়ে দেয়। Ultimately, parietal peritoneum will be irritated of the anterior abdominal wall. And this parietal peritoneum is very much sensitive as it is supplied by somatic nerve. The gallbladder touches the parietal peritoneum, and as it is somatic nerve,
এবং ওভারলাইং স্কিন মাসেল সহ সে ব্যথা অনুভূত হবে এবং আপনাকে হাত দিতে দিবেন না। আপনি পেশেন্টকে ডিপ ইন্সপিরেশন নিতে বলেন, আর আপনি ঠিক গলব্লাডারের ফান্ডাস যেখানে থাকে তার মানে জাস্ট বিলো দ্য টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ। ওটা কিভাবে বের করবেন আমি একটু পরে দেখাচ্ছি। আপনি একটা থাম্ব দিয়ে অথবা ফিঙ্গারের পাল্প দিয়ে, মানে পামার অ্যাসপেক্ট দিয়ে, পালপেশন কিন্তু পামার অ্যাসপেক্ট অফ দ্য ফিঙ্গার দিয়ে করে সবসময়, সকল পালপেশন অ্যাকচুয়ালি। তো আপনি প্রেস করে ধরে রাখলেন আর পেশেন্টকে বললেন যে আপনি ডিপ ইন্সপিরেশন নেন। ডিপ ইন্সপিরেশনের সময় ইনফ্লাম গলব্লাডার কিন্তু যখনই আপনার হাতের নিচে প্যারাটাল পেরিটোনিয়ামকে ধাক্কা দিবে তখনই পেশেন্টটা প্রচন্ড বেশি ব্যথা পাবে এবং আর শ্বাস সে আর বেশি ফুলাবে না। মানে at the height of the inspiration the patient will catch hold the breath. This is the Murphy's sign, just below the tip of the 9 coastal cartilage আপনাকে এটা করতে হবে। এটা কিন্তু আপনাকে ধরবে, হ্যাঁ, এই যে দেখাইছি এখানে দেখেন এখানে গলব্লাডার আছে, এই গলব্লাডার ঠিক নিচে শ্বাস নিতে বলেন, গলব্লাডারটা ইনফ্লাম গলব্লাডার হাতের নিচে চলে আসবে, প্যারাটাল পেরিটোনিয়ামকে ধাক্কা দিবে। এটা একটা মেথড, এভাবে পাল্প দিয়ে আপনি করতে পারেন। তো কোন জায়গাটা দিবেন, টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ কোনটা হবে এবং তার নিচে কোনটা হবে, এটা কিন্তু বের করার একটা নিয়ম আছে। গলব্লাডার ফান্ডাসটার লোকেশন প্রথমে তো আপনাকে জানতে হবে যে গলব্লাডার ফান্ডাস কোনটা। সেটা জানার জন্য দেখেন 6 প্যাক রুগী দেখাইছি আমি, এখানে ল্যাটারাল বর্ডার অফ দ্য রেকটাস মাসেলের বর্ডার, আর এটা ল্যাটারাল বর্ডার অফ দ্য রেকটাস মাসেল। এটা কিন্তু টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজে কি ইনসার্ট করছে, কিন্তু এখানে কিন্তু টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ এখানে জাস্ট তার নিচেই, মানে কোস্টাল রিজের নিচেই এইটা। তাহলে পেশেন্টকে যদি আপনি হেড রাইজিং করতে বলেন অথবা লেগ রাইজিং করতে বলেন তাহলে কিন্তু সে অ্যাবডোমিনাল মাসল কন্ট্রাক্ট হবে এবং ল্যাটারাল বর্ডার দেখা যাবে এবং যেখানে কোস্টাল মার্জিনকে ইন্টারসেক্ট করছে সেইখানে কিন্তু তার ঠিক নিচে আপনার ফান্ডাস অফ দ্য গলব্লাডার, এখানে দেখেন ফান্ডাস অফ দ্য গলব্লাডার। আপনি এইখানে তখন ওই হাতটা ধরে পেশেন্টকে জোরে শ্বাস নিতে বলবেন। টিপিক্যাল হলো এইভাবে ধরে, বাম হাতে আপনি বের করে নেবেন, এই যে ল্যাটারাল বর্ডার অফ দা দেখা যাচ্ছে, ল্যাটারাল বর্ডার অফ দ্য রেকটাস মাসেল ঠিক তার নিচে বাম হাতে থাম্ব দিয়ে তার নিচে আপনি ধরে রাখবেন, আর এই যে বাকি ফিঙ্গারসগুলি এটাকে লোয়ার চেস্ট ওয়ালে স্প্রেড করে রেখে দিবেন, দিয়ে পেশেন্টকে শ্বাস নিতে বলবেন। জোরে শ্বাস নেবে, একটা পর্যায়ে গলব্লাডার যখন আপনার এই থাম্বের নিচে ধাক্কা খাবে তখন যে ব্যথা পাবে তখন পেশেন্ট উইল ক্যাচ হোল্ড দ্য ব্রেথ at the height of the inspiration because it touches the parietal peritoneum beneath the thumb। এই যে দেখেন এইখানে যখনই শ্বাস নিতে বলবেন তখনই ইনফ্লাম গলব্লাডার টাচ করবে, তখন আপনার কিন্তু পেশেন্ট শ্বাস না বন্ধ করে দেবে, ওইখানেই দাঁড়িয়ে যাবে, আহ বলে একটা আওয়াজ করে তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। দিস ইজ মার্ফিস সাইন। মার্ফিস সাইন ইজ ইউজুয়ালি পজিটিভ ইন অ্যাকিউট কোলেসিস্টাইটিস। এটা আপনাকে এই কেসে 100%-এর 200% আপনাকে এটা ইলিসিট করতে বলবেই। প্রথম ধাপ হলো কিন্তু সালাম কালাম দেওয়ার পরে, পারমিশন নেওয়ার পরে, প্রাইভেসি নেওয়ার পরে কিন্তু প্রথম ধাপ হলো ল্যাটারাল বর্ডার অফ দ্য রেকটাস মাসেল। এইটাই কিন্তু স্যার দেখবে যে আপনি হেড রাইজিং আর লেগ রাইজিং করতে বলছেন কিনা। ল্যাটারাল বর্ডার, তারপরে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ, তারপরে আপনার থাম্বটা দিবেন। যদিও টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ অন্যভাবেও বের করা যায়, স্যাররা এটাই পছন্দ করে ল্যাটারাল বর্ডার। অন্য কিভাবে বের করা যায় ওটা আমি বলেই ফেলি। যেমন যদি আমি বলি এটা আম্বিলিকাস আর এটা যদি জিফিস্টার্নাম বলি, এর মিডওয়েতে, মিড পয়েন্টে একটা দাগ দিবেন এবং এটাকে হরাইজন্টাল ভাবে যদি এই দাগ বরাবর, অর্থাৎ মিড পয়েন্ট বিটুইন দ্য আম্বিলিকাস এন্ড দ্য জিফিস্টার্নাম, এখানে যদি আপনি একটা হরাইজন্টাল লাইন টানেন, যে হরাইজন্টাল লাইন কোস্টাল মার্জিনকে যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ। এটাতে ট্রান্সপারেন্ট প্লেন বলা হয়, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট প্লেন বলা হয়, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট প্লেন। অথবা আপনি যদি জিফিস্টার্নাম থেকে রোগীর হাতের পাম জিফিস্টার্নাম যদি আপনি হরাইজন্টালি ফেলে দেন তাহলে বলা হয় ওয়ান ব্রেথ হ্যান্ড বিলো, ওয়ান ব্রেথ হ্যান্ড বিলো যে লাইনটা পাওয়া যাবে সেটা হলো ট্রান্সপারেন্ট প্লেন। এই ট্রান্সপারেন্ট প্লেন অ্যাকচুয়ালি ইন্টারসেক্টস দ্য টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ বোথ সাইডস।
এই যে দেখেন পেশেন্ট শুয়ে আছে, আপনি পেশেন্টের ডান দিকে বাম হাতে এভাবেও কিন্তু এই যে এই হাতগুলি লোয়ার চেস্টে এভাবেই স্প্রেড করা যায়, তবে আগে যে পিকচারটা দেখাচ্ছি ওটাই বেশি অ্যাপ্লিকেবল। এইভাবেও দেখানো যায়, আপনি টিপ অফ দ্য পাল্প দিয়ে আপনি শ্বাস দিতে বললেন অ্যাট দ্য হাইট অফ দ্য ইন্সপিরেশন প্যাশন। এটা আপনাকে ধরবেই, এটা হচ্ছে আজকের লেকচারের সামারি, যে আপনাকে মারফিস সাইন এভাবে বের করতে হবে এবং প্যাশেন্টের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে এবং চেস্ট ওয়ালের দিকে তাকিয়ে থাকতে হবে, মুভমেন্টটা বন্ধ হয়ে যাচ্ছে। সো এটা মারফিস সাইন বের করতে হবে। এবং অ্যাকিউট ডিসপ্লে আমি যে বললাম পালপেবল লাম্প পাওয়া যায়, সেটা হচ্ছে গলব্লাডার লাম্প, ওমেন্টাল লাম্প, ফ্লেগমন ইত্যাদি। তো এই গলব্লাডার লাম্পটা আমি টিপিক্যাল বর্ণনা এখানে দিয়েছি। আর যে কোনো পেটের ভিতরের লাম্প, আবারও আমি এর আগেও বলেছি, পেটের ভিতরের লাম্প বা পেটের উপরের লাম্প, এটা পেটের ভিতরের লাম্প নাকি পেটের বাইরের লাম্প, প্যারাটাল লাম্প, সেটা হেড আর লেগ রেজিং টেস্ট করলে পাওয়া যায়। যদি আপনি লেগ রেজিং অথবা হেড রেজিং করেন, যদি পেটের ভিতরের লাম্প হয়, চাকা হয়, তাহলে কিন্তু এই যে রাইজিং করার ফলে অ্যাবডোমিনাল মাসল কন্ট্রাক্ট করার ফলে এটা কিন্তু পেটের ভিতরে ঢুকে দিবে আরো বেশি, ইন্ট্রাঅ্যাবডোমিনাল লাম্প। আর যদি প্যারাটাল লাম্প হয় তাহলে মাসেল কন্ট্যাক্ট করে সে কিন্তু ঠেলে বের করে দিতে চাইবে। এভাবে কিন্তু আমরা এটা কি ইন্ট্রাঅ্যাবডোমিনাল পেটের লাম্প নাকি প্যারাটাল লাম্প আমরা বের করতে পারি। যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল হয়, ইন্ট্রাঅ্যাবডোমিনাল দুই রকমের, একটা হলো রেট্রোপেরিটোনিয়াল, একটা হলো ইন্ট্রাপেরিটোনিয়াল। স্যাররা যারা পারে তাদেরকে জিজ্ঞেস করে কোন টেস্ট করবেন, নি এলবো টেস্ট করবেন। যদিও খুবই ডিসকমফোর্টেবল টেস্ট, এটা করতে বলে না, তবুও আপনি জানবেন যে নি এলবো করলে পরে এই দুটো বোঝা যায়। গলব্লাডার মাস কিভাবে বলা হয়, একটা নাশপাতি পিয়ার শেপেড অর গ্লোবুলার ইন্ট্রাঅ্যাবডোমিনাল লাম্প, ওই যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল এভাবে বের করেছি। এবং ইন্ট্রাপেরিটোনিয়াল মেজারিং অ্যাবাউট এত বা এত সেন্টিমিটার ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন এক্সটেন্ডিং ইনটু দ্য এপিগ্যাস্ট্রিক রিজন এবং রাইট লাম্বার রিজন, অনেক বড়ও হতে পারে, হুইচ মুভস উইথ রেসপিরেশন। তার মানে গলব্লাডার লিভারের সাথে ওঠানামা করে রেসপিরেশনের সাথে। আর কি কি করে, লিভার, গলব্লাডার, কিডনি, স্টোমাক, স্প্লিন, ট্রান্সভার্স, এগুলো হচ্ছে ওঠানামা করে। এটা যেহেতু গলব্লাডার একটা হলো ভিসকাস, সেহেতু এটা কিন্তু একটু সফট সিস্টিকের মতন মনে হবে, বাট টিপিক্যালি ট্রান্সফ্লাকচুয়েশন টেস্ট, ট্রান্সফরমেশন টেস্ট আপনি করতে পারবেন না, বাট আপনাকে ধরলে কিন্তু সফট পানির মতনই কিন্তু মনে হবে আর কি, ভিতরে সিস্টিক। সেই গলব্লাডারের মিডিয়াল ওয়াল, ল্যাটারাল ওয়াল এবং লোয়ার বর্ডার মার্জিনস আর ভেরি মাচ পালপেবল, বাট আপার মার্জিন, গলব্লাডারের আপার মার্জিনটা যেহেতু লিভারের ইনফিরিয়র বর্ডারের সাথে ওঠানামা করে, আপার মার্জিনটা কোস্টাল রিব কেজের ভিতরে, রাইট কোস্টাল মার্জিনের ভিতরে হাইট করে বসে থাকে। সারফেস ইজ রেগুলার, এটা সাধারণত নন টেন্ডার না, যদি নন টেন্ডার হবে না, যদি টেন্ডার হবে এখানে, কারণ ফ্লেগমন হলে সাধারণত টেন্ডারই হবে। মুভ স্লাইটলি সাইড টু সাইড করে, কিন্তু এই ইত্যাদি, এটা এগুলো না দিলেও চলবে। এটা গলব্লাডারের একটা। লিভার অনেক সময় রিঅ্যাক্টিভ হেপাটাইটিসের কারণে বড় হয়, বা কোনো কারণে বড় যদি আপনি পান, সেক্ষেত্রে লিভারের ডেসক্রিপশনটাও কিন্তু আপনাকে ওয়েল এহেড জানতে হবে, যে হাউ টু ডিসক্রাইব এ লিভার মাস অর ইনলার্জ লিভার। 5 থেকে 7 সেন্টিমিটার from the mid clavicular line, which moves with respiration, interior border is sharp, surface is regular অথবা চিরোটিক হলে পরে নোডুলার, টেন্ডার নন টেন্ডার যেটা হবে, আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস অ্যাট রাইট ফিফথ কোস্টাল কার্টিলেজ। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা যদি আপনার নিচে থাকে তাহলে কিন্তু 6-7 যদি চলে আসে তাহলে কিন্তু আপনি লিভার বড় নাও বলতে পারেন। নো হেপাটিক ব্রুড, হেপাটিক ব্রুড দেখতে হবে, কারণ আপনার হেপাটোসেলুলার কার্সিনোমা বলেন আর হচ্ছে হেমানজিওমা বলেন, এগুলোতে কিন্তু বুড়ি পাওয়া যায়। ফ্রি ফ্লুইড আনলাইকলি, ভেরি মাস আনলাইকলি, যদি না বিলিয়ারি পেরিটোনাইটিস থাকে, হিউজ ফ্র্যাঙ্ক, পেশেন্ট কিন্তু ততক্ষণে গান কেস হয়ে যাবে, টক্সিক হয়ে ফ্লুইড ইলেকট্রোলাইট সব চলে যাবে। পারকাশন নোট এমনি করবেন অ্যাজ এ হোল, টিম্প্যানিক হবে, বাউল সাউন্ড থাকবে, আর ডিআরই ওরকম সিগনিফিকেন্ট এখানে নয়। তাহলে অন্য সিস্টেমটা আপনি বাদ দিবেন কেন? নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, অমুক সিস্টেম, তমুক সিস্টেম, বিশেষ করে রেনাল সিস্টেম, কিডনি সিস্টেম, এগুলো হচ্ছে অন্য সিস্টেমের ডিজিজও থাকতে পারে, অথবা আরো অন্য কোমরবিডিটি থাকবে, যেমন হচ্ছে ডায়াবেটিস থাকতে পারে, হার্টের উপরে, চোখের উপরে, এগুলোর উপর প্রভাব পড়ে,
যেমন আপনি একটা ব্লাড প্রেশার মাপলেন, দেখলেন যে 180/200 100, এত প্রেশার কেন, দেখলেন যে আপনি সিকিডি রোগী। সো অন্যগুলো আপনাকে কিন্তু জানতে হবে। এখন আসেন, এই গল্প বলার পরে, এক্সামিনেশন ফাইন্ডিং বলার পরে আপনাকে কিন্তু সাইলেন্ট ফিচারটাকে সুন্দর করে কোন ডাউন করে নিয়ে আসতে হবে। ক্লিনিক্যাল ফিচার আপনি যা যা পেশেন্ট বলেছিল সুন্দর করে, ওইটা এখন আপনার মতন করে মেডিকেল ল্যাঙ্গুয়েজে আপনি বলবেন, মেডিকেল টার্ম ইউজ করে, এবং এমনভাবে বলবেন ফিচারটাকে কোন করে নিয়ে আসবেন যে মহিলা পেশেন্ট, এত বছর বয়স, প্রেজেন্টেড উইথ রিকারেন্ট অ্যাটাকস অফ অমুক জায়গায় পেনটা কলিকি ছিল, রেডিয়েট করছে এত, ফ্যাটি মিলের সাথে রিলেশন ছিল, তারপরে 24 ঘন্টার মতন থাকতো, পরের দিকে ডাল হয়েছে, এরকম একদম টিপিক্যাল অফ পলিসিস্টাইটিসের ব্যথা। এর আগে ইতিহাস আছে, কয়েকবার ব্যথা হয়েছিল, একবার দুবার হাসপাতালে ভর্তি হয়েছিল, ওষুধও নিয়েছিল। নাও দিস ইজ দ্য 6th টাইম উইথ সিভিয়ার অ্যাটাকস নিয়ে এসেছে, আপনি অ্যাটাকসটা বর্ণনা করলেন। তাহলে যেন শুনে মনে হয় এটা কোলেসিস্টাইটিসের বিলিয়ারি কলিকের ব্যথাটা সে, মানে এটা কিন্তু প্যানক্রিয়াটাইটিসের না মনে হয় যে লিডিং ফরওয়ার্ড বলবে, সে বলে যাচ্ছে আপন মনে যে এমটি স্টোমাকে হয়, ইয়ে হয়, সে হয়, হ্যাঁ, এগুলো কিন্তু বলা যাবে না। যার জন্য যেটা, সেজন্য আপনাকে কিন্তু কিছু প্যাথোলজিটা জানতে হবে এবং সিমটম অ্যানালাইসিস গুলো জানতে হবে। তারপরে আপনি এক্সামিনেশন ফাইন্ডিংসটা কোন ডাউন করবেন, এখানে আননেসেসারি দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট পজিটিভ ফাইন্ডিংস সেগুলো নেবেন, আর যেগুলো ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিংস ফর আদার ডিজিজ সেগুলো নেবেন। যেমন সিকিং ইলনেস, আই মিন ইল লুকিং অ্যাপারেন্স, অ্যানিমিয়া, ডিহাইড্রেশন, ভাইটালস আর নর্মাল, তার মানে অ্যাকিউট কোলেসিস্টাইটিস যদিও হয়েছে কিন্তু খারাপ কিছু না, বাট ট্যাকিকার্ডিয়া থাকতে পারে অ্যাকিউট কোলেসিস্টাইটিসে, টেম্পারেচারটা একটু বাড়তি থাকতে পারে, জন্ডিসও থাকতে পারে। যদি থাকলে তো বললেন, আপনার কিন্তু প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করবে যে অ্যাকিউট কোলেসিস্টাইটিসে আপনার কেন ট্যাকিকার্ডিয়া হচ্ছে, আপনি বলবেন যে ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেটরি মেডিয়েটরস হয়েছে, এর সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণে ট্যাকিকার্ডিয়া হয়েছে। আচ্ছা, জন্ডিস কেন পেলেন, কত পার্সেন্ট রোগীর পায়, আচ্ছা ঠিক আছে 20 থেকে, বা আপনি বলে দিলেন 5, 10, 15%, যা খুশি। আচ্ছা, তার মানে জানলো যে একটা পার্সেন্টেজ রোগী হয় এবং ডিউ টু পারলে খুবই ভালো। ওকে, তারপরে বলবে যে আপনি গলব্লাডার পালপেবল পেয়েছেন, স্যার একটু পালপেবল মনে হয়েছে স্যার, গলব্লাডারটা একটু ডিস্টেন্ডেড এবং একটা পিয়ার শেপেড মাস, কেন এরকম হলো, তখন বলবেন যে এটা স্যার এমপাইমার কারণে হতে পারে, এটা মিউকোসিলের কারণে হতে পারে স্যার, অথবা একটা অ্যাকিউট ইনফ্লামেটরি ফ্লেগমন তৈরি হয়েছে স্যার, ওই যে ওমেন্টাল ফ্লেগমন তৈরি হয়েছে কারণ র্যাপ করার চেষ্টা করছে ইনফ্লামেটরি, আচ্ছা এই কারণে পেয়েছেন। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্স আছে এখানে। ওকে, আরেকটা হলো তখন অ্যাবডোমিনাল ফাইন্ডিংস, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকিউট যদি হয় তাহলে আপনি অবশ্যই ফোকাস করবেন, there is mild tenderness in the right hypochondriac region with rigidity and muscle guarding and Murphy sinus positive, এটা একটা স্পেশাল ফর্ম। ওকে, তখন মারফি সাইন তখন চলে আসলো, কেন মারফি সাইন কিভাবে হয় বলেন তো, তখন ওইভাবে বলতে হবে যে গলব্লাডার, ইনফার্ম গলব্লাডার, যে আমার হাতে নিচে টাচ করলো, প্যারাটাল পেরিটোনিয়াম রয়েছে, প্যারাটাল পেরিটোনিয়াম ইজ ভেরি মাচ সেনসিটিভ ডিউ টু সোমাটিক সাপ্লাই এন্ড ইত্যাদি ইত্যাদি। রেফার্ড পেন কাকে বলে, রেডিয়েশন কাকে বলে, আমি কিন্তু গল্পটা বলেছি। সো দিস আর দ্য ক্রস এক্সামিনেশন অ্যাকচুয়ালি। ওকে, তারপরে কোনিং ডাউন করলে তো আপনার আলটিমেটলি তখন একটু পরে আপনি কি বলবেন, এটা কি কোলিথিয়াসিস বলবেন, যে স্টোন ইন দ্য গলব্লাডার, নাকি আপনি এটা বলবেন যে ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস বলে দিবেন। আপনি কি বলতে পারেন যে পাথর দিয়ে হয়েছে, কখনোই না, এটা আপনি নেভার টেল যে ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, আপনি কোনো কারণ জানেন না এখনো, তবে মোস্ট কারণই হলো ক্যালকুলাস। সো প্লিজ ডোন্ট সে লাইক দিস, হ্যাঁ, you will never see the calculus মানে with your eye actually through his or her abdomen. You have to rely upon other investigation tools what we will discuss. আর যদি ওই যে বারবার করে বলছি, যদি এটা পূর্বের হাজারো অ্যাটাকের একটা অ্যাটাক চরমতম অ্যাটাক হয় তাহলে আপনি বলবেন অ্যাকিউট অন ক্রনিক কোলেসিস্টাইটিস।
অ্যাকিউট অন ক্রনিক কোলেসিস্টাইটিস। আর এবারের অ্যাটাকটা পূর্বের হাজারো অ্যাটাক হলেও বেশি হয়েছে কম হয়েছে দরকার নাই, মানে হার্ডলি ম্যাটার, এবারে অল্প ব্যথা তাও কিন্তু ক্রনিক কোলেসিস্টাইটিস। আর এবারে বেশি ব্যথা, আগের বহু ব্যথার তুলনায় বহু ব্যথা হয়েছে তার ব্যাকগ্রাউন্ডে, এবারে বেশি ব্যথা, তাহলে অ্যাকিউট অন ক্রনিক কোলেসিস্টাইটিস। এটা যদি জীবনে একবারই সিভিয়ার অ্যাটাক হয় তাহলে দিস ইজ এ কেস অফ অ্যাকিউট কোলেসিস্টাইটিস। ডিফারেন্সিয়ালস ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, এবং এটা কেন হয় আর কেন নয় কিন্তু এটা আপনাকে স্যারকে কিন্তু বলতে হবে যে এটা এই কারণে হচ্ছে, এটা এই কারণে হচ্ছে না। যেমন ক্রনিক পিইউডি অথবা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আর জিআরডি, এই তিনটে যথেষ্ট। অনেক সময় অনেকে গল ব্লাডার ম্যালিগনেন্সি নিয়ে আসে, অত ডিফারেন্সিয়ালস এখানে খুব একটা প্রয়োজন নেই। তাহলে এগুলো হচ্ছে আপনার চিন্তা করতে হবে, এবং এগুলো কেন হয় কেন নয় এটা কিন্তু আমি একটু বলার চেষ্টা করছি, একটু পরে বলছি। তো আপনি সাইলেন্ট ফিচার যখন বলা হয়ে গেল, আপনি যখন বললেন সো মাই বেজিং অন দ্য হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ ক্রনিক কোলেসিস্টাইটিস অথবা অ্যাকিউট অন ক্রনিক কোলেসিস্টাইটিস, তখন কিন্তু স্যারে এই পর্যন্ত স্যারে সাধারণত আপনাকে ডিস্টার্ব করে না। সাধারণত আমি এর আগেও বলেছি আপনাকে সাইলেন্ট ফিচার পর্যন্ত বলতে দেয়, তবে মেজর কোনো ভুল ত্রুটি, শুনতে খারাপ লাগছে, ইংরেজি বলতে অনেক সময় দাঁত ভেঙে যায় আমাদের, হ্যাঁ এটা আসলে ওইভাবে বলা ঠিক না, বাট স্টিল আমরা অনেক সময় প্র্যাকটিসের অভাবে দেখা যায় যে ইংলিশে এই সাইলেন্ট ফিচারটা বা প্রেজেন্ট ইউর কেস বুঝিও না, আবার বলতেও পারে না ভালো মতন সিকুয়েন্সিয়ালি। একটা অ্যালার্জিক হিস্ট্রির পরে আবার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে চলে গেল, এরকম প্র্যাকটিস থাকে না। আবার অনেক সময় আমরা ইনহেরেন্টলি দুর্বল থাকি ইংলিশে, সো ইট ইজ পসিবল, ভেরি মাচ পসিবল টু give a good presentation by practice and practice and practice. তো সাধারণত সাইলেন্ট ফিচার বলা পর্যন্ত স্যারেরা এমবিবিএস বলে না, পোস্ট গ্রাজুয়েট বলে, ডিস্টার্ব করে না, যে আপনাকে আপনার মনে বলতে দিল, মানে স্যার উইল বি এ গুড লিসেনার। এবং আপনাকে কিন্তু এটাই সুযোগ নিতে হবে যে আপনাকে এমনভাবে স্যারকে শোনাইতে হবে যেন আমি এই ডিজিজটা বলতেছি এবং পাশাপাশি অন্য ডিজিজগুলো বাদ দিয়ে দিচ্ছি। একবারে 100% তো স্যারের মন মতো হবে না, কোনো স্যারের মন মতনই কিন্তু হবে না। একটা স্যারকে 100% প্লিজ করা কিন্তু সম্ভব না, বাট স্টিল দেয়ার ইজ স্কোপ টু গেইন হিজ অ্যাটেনশন অর হার অ্যাটেনশন অ্যাবাউট ইউর কেস। তো স্যারে হয়তো একবার ফোন আসছে, একবার আরেকজনের সাথে কথা বলছে, এর মধ্যে মানে অ্যাজ ইফ যে শুনছে, কিছু ইম্পর্টেন্ট কিছু শুনছে, ইম্পর্টেন্ট কিছু শুনে নেই। আপনি যখন বললেন যে দিস এ কেস অফ অমুক, স্যার তখন বলবে যে হ্যাঁ 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 কি বললেন স্যার, দিস এ কেস অফ ক্রনিক কোলেসিস্টাইটিস অন দ্য বেজিং অন দ্য হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্রনিক কোলেসিস্টাইটিস স্যার, ইয়েস স্যার। আপনি কিন্তু ভড়কাই দিবে প্রথমে, why you are telling this is a chronic cholecystitis? আপনি কিন্তু এতক্ষণ ধরে কিন্তু এইটাই কিন্তু বললেন বেশিরভাগই, 90 more than 90%। তারপরে কিন্তু স্যার আপনাকে, আপনি আবার যে 10টি লাইনে আবার এই জিনিসটাকে কোন ডাউন করে স্যারকে যে আবার শোনাবেন, এবারে হচ্ছে স্যারে শোনা শুরু করবেন আসল কাহিনী। অ্যাজ ইফ মানে এমন মনে হয় যে স্যারে মনে হয় এবারেই মনোযোগ দিল। আচ্ছা ঠিক আছে, আপনিও কনফিডেন্ট হবেন যে ঠিক আছে আমি যা যা বলে আসছি এটাকে শর্ট ফর্মে নিয়ে আসবো। এবারে নিয়ে এসে অ্যাকর্ডিং টু দ্য না, আপনি শর্ট ফর্মে কিভাবে স্যারকে সন্তোষ করা যায় যে ওকে স্যার আমি এই কারণে ক্রনিক কোলেসিস্টাইটিস বলতেছি। আপনি শুরু করবেন হিস্ট্রি থেকে, কথার কথা, স্যার ওই যে স্যার ফিমেল পেশেন্ট, স্যার ওই যে 40 পেশেন্ট, স্যারে যেন মানে আপনি বোকা বানায় দিলেন স্যারকে, কিন্তু তা তো সম্ভব না। স্যারকে বোকা বানানো তো সম্ভব না, স্যারা জানেন। স্যার তো এটাই চাচ্ছিল যে আপনি হাউ মাচ ইউ আর কনফিডেন্ট। ওকে, তো স্যারে কিন্তু এরকম আপনাকে ভড়কানা কোশ্চেন জিজ্ঞেস করবে, ওকে আপনি কি কারণে যেন ক্রনিক কোলেসিস্টাইটিস বলছেন বলেন। আর একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে অন্যভাবে যে হ্যাঁ হঠাৎ দা, ভদ্রভাবে জিজ্ঞেস করছে এবং জেন্টল, যে হঠাৎ দ্য ক্লিনিক্যাল ফাইন্ডিংস ইন ইউর ফেভার অফ ইউর ডায়াগনোসিস। একই কথা কিন্তু একটু ভদ্র ভাষায়, ভদ্র ল্যাঙ্গুয়েজ।
বলতে পারে যে ওকে ক্রনিক কোলিসিস্টাইটিস, হোয়াট আর দ্য ডিফারেন্সিয়ালস ইউ আর কনসিডারিং এন্ড হাউ উইল ইউ এক্সক্লুড দিস। তখন আপনাকে কিন্তু এই একই কাহিনী, কিন্তু আপনাকে পিইউডি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পয়েন্টস ইন ফেভার এবং পয়েন্টস এগেনস্ট আপনাকে কিন্তু মনে মনে রেডি রাখতে হবে, এই মুহূর্তে আপনাকে ডেলিভারি করতে হবে। আপনি যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে না পারেন ঠিক মতন, তার মানে ইউ আর নট প্রিপেয়ার্ড মাইন্ড ইট। আপনি যখন একটা হিস্ট্রি নিয়েছেন, তার মানে পাশাপাশি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে কিন্তু আপনার কিন্তু তৈরি করে রেডি রাখতে হবে একদম ঠোঁটের সামনে, স্যার যেন ধরা মাত্র বলে দেন আপনি, এবং রেশনাল হতে হবে। আপনি গলব্লাডার ব্যথা আপনি এখানে রেনাল স্টোন বলবেন, এটা খুব একটা ভালো দেখাবে না। যদিও হতে পারে অ্যাকিউট কোলিসিস্টাইটিস ইজ এ কন্ডিশন অফ অ্যাকিউট অ্যাবডোমেন। আমি আর একটা ক্লাস নিব আপনাদের অ্যাকিউট অ্যাবডোমেনের উপরে। তো অ্যাকিউট অ্যাবডোমেনেরও অংশ হতে পারে। রেনাল স্টোনও কিন্তু অ্যাকিউট অ্যাবডোমেনের কিন্তু একটা রেনাল কলিক কারণ, তাই বলে এত ফারাক রাখা যাবে না। সো মাল্টিপল অ্যাঙ্গেলে কোশ্চেন হতে পারে, নাথিং টু বি ওয়ারিড, জাস্ট বি রেডি। সেক্ষেত্রে আপনার অ্যান্সারগুলি একটু টেকনিক্যাল হয় ভালো। যে বললাম যে হিস্ট্রি থেকে শুরু করবেন, ক্লিনিক্যাল ফাইন্ডিংস আপনার হাতে কিন্তু এ পর্যন্ত এখনো স্যারে বলে নাই যে আপনি কি কি পরীক্ষা করবেন, এখনো কিন্তু আপনাকে সেই সুযোগ কিন্তু দেয় নাই। ওই সুযোগ যখনই দিবে তখনই কিন্তু আপনার ধরে রাখতে হবে, ধরে নেবেন, মনোবল সাহস নিয়ে নেবেন যে স্যারে আমাকে এই সুযোগ দিচ্ছে, মানে স্যারের আগেরগুলো গ্রহণ করছে মোটামুটি, মানে ইউ আর সাম হাউ গুড হাউ বেস্ট হাউ ইউ আর থ্রু। সো টুলস, ইনভেস্টিগেশন টুলস পরে আপনাকে ক্লিনিক্যাল গ্রাউন্ডসে কিন্তু আপনাকে কিন্তু স্যারে আটকানোর চেষ্টা করবে, যে দেখি সে ক্লিনিক্যালি কতটুকু কোরিলেট করে তার ডায়াগনোসিস এস্টাবলিশ করতে পারে। সো স্টার্ট উইথ হিস্ট্রি এবং ফিনিশ উইথ ক্লিনিক্যাল ফাইন্ডিংস। যেমন আমি ক্রনিক কোলিসিস্টাইটিস কেন বলছি, আমি এখানে এজ আর সেক্সটা বলি না, আচ্ছা ঠিক আছে, 40 ইয়ার ফিমেল পেশেন্ট, স্যার কলিকি রাইট হাইপোকন্ড্রিয়াক পেন অথবা রাইট আপার কোয়াড্রেন্ট পেন, এখানে মেডিকেল টার্ম ইউজ করাই ভালো। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, ক্লাসিক biliary কলিকের বর্ণনা করবেন, কলিকি পেইন, সিভিয়ার ইন্টেন্সিটি স্যার, এবং সেটা রাইট শোল্ডারের ইয়ে করতো, ফ্যাটি ফুডের সাথে ইয়ে করতো, 24 ঘন্টা থাকতো, তারপরে অ্যানালজেসিক খেলে ভালো হয়ে যেত, অথবা 24 ঘন্টা পরে এমনি ভালো হয়ে যেত, 2-3 দিনের ব্যথা হলে পরের দিকে কনস্ট্যান্ট ডালাইকিং হয়ে যেত। Patient also gave history of dyspeptic symptoms. Okay, and he has a history of previous attacks, same types of attacks, hospital admission, and also intravenous medication. তাহলে এই যে আপনি যে কথাগুলো বলছেন, অন এক্সামিনেশন এরপর তখন ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইল লুকিং অ্যানিমিয়া জন্ডিস থাকলে এই মাইল্ড এপিগ্যাস্ট্রিক পেন অথবা সিভিয়ার রাইট হাইপোকন্ড্রিক টেন্ডারনেস, মাসেল গার্ডিং রিজিডিটি, মার্ফিস সাইন পজিটিভ গার্ডিং রিজিডিটি, and a palpable mass in the right hypochondriac region, মানে আপনি যে ওমেন্টাল ফ্ল্যাগ যদি থাকে, যদিও তখন এটা ক্রনিক কোলিসিস্টাইটিসের ফাইন্ডিংস হবে, তখন অ্যাকিউট অন ক্রনিক কোলিসিস্টাইটিস আপনার কিন্তু তখন এই নিচেরগুলো বলা যাবে না। মার্ফিস সাইন বলতে পারবেন না, শুধু মাইল্ড বলবেন আপনি, অ্যানিমিয়া জন্ডিস সাইনগুলো বলতে পারেন, ইল লুকিং, এই কয়টাই হচ্ছে আপনার পক্ষে। তখন স্যারই আপনাকে জিজ্ঞেস করবে, মার্ফিসের দিকে নিয়ে যাবে যে অ্যাকিউট কোলিসিস্টাইটিস হলে কি একটা সাইন পাওয়া যায়, মার্ফিস সাইন, তখন আপনাকে কিন্তু উত্তর বের করে নেবে। সো আপনি পিইউডি থেকে কিভাবে, আপনি পিইউডি কেন চিন্তা করছেন, কারণ হলো রিকারেন্ট পেইন এবং ডিসপেপটিক সিমটমস আছে, এবং টেকিং এর সাথে রিলেশন আছে, যে ফুড খেয়ার পরে রিলেশন আছে, অ্যানিমিয়া আছে, বাকি কোনোটাই কিন্তু তার নাই। বাকিগুলো কিন্তু বিপক্ষে, এপিসোডিক বার্নিং নেচার হবে, এটা কিন্তু কলিকি, তারপরে হচ্ছে এমটি স্টোমাকে তমুক তমুক, রিলিফ বাই, এগুলো কিন্তু সব বিপক্ষে। আর হচ্ছে পক্ষের কথা কিন্তু রিকারেন্ট পেইন হয়েছে, ডিসপেপটিক সিমটম আছে, টেকিং মিল, অ্যানিমিয়া। এই জন্য আপনি চিন্তা করছেন, এবং ব্যথাটা কিন্তু এপিগ্যাস্ট্রিক রিজনে অথবা রাইট হাইপোকন্ড্রিক রিজনে, তখন ডিওডারাল পয়েন্ট টেন্ডারনেস থাকতে পারে, সাকাশন স্প্লাশ থাকতে পারে, ওগুলো তো ওর পক্ষে আর কি, পিইউডির পক্ষে। আর কোলিসিস্টাইটিসের ব্যথার মতন পিইউডি কে মনে করছেন কেন,
কারণ রিকারেন্ট পেন, ডিসপেপটিক সিমটমস, এপিসোডিক পেন এপিগ্যাস্ট্রিক রিজনে অথবা রাইট হাইপোকন্ড্রিক রিজনে, এবং খাবারের পরে ইয়ে হয় এনিমিয়া। সো আপনাকে কিন্তু চিন্তা করে মানে অ্যান্সারগুলো করতে হবে। এখানে অনেক কথা, এর 100% প্রডিউস করা কিন্তু ডিফিকাল্ট, বাট আপনি যদি বুঝে বুঝে পড়েন, সময় নিয়ে পড়েন, ইট উইল বি পসিবল ইজিলি। আর কোলেসিস্টাইটিস তো বললাম আপনাকে, ক্লাসিক। এখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কেন? ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কেন চিন্তা করলেন, এই একই কথা, রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল ডা ল্যাকিং পেন। এখানে কলিকি বলা যাবে না তখন, ক্রনিক কোলেসিস্টাইটিস পেন কিন্তু ডা ল্যাকিং হয়। কনস্ট্যান্ট পেন রেডিয়েট টু ব্যাক, ব্যাকে ইয়ে করছে কনস্ট্যান্ট পেন আর ইললোপিং, এগুলো ছাড়া বাকি বাকি কিন্তু নেগেটিভ। নেগেটিভ মানে তখন বলবে যে হ্যাঁ প্যানক্রিয়াটাইটিস হলে কি কি হতো, এই হতো। সো আপনাকে চিন্তা করতে হবে যে এপিগ্যাস্ট্রিক রিজনেই কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কথা হয়। এখন এই যে আপনি যুদ্ধ করলেন স্যারের সাথে যে পিইউডির ব্যথা, এটা চিন্তা করছিলাম কিন্তু আবার ফেলেও দিছি স্যার, না এটা নয়। প্যানক্রিয়াটাইটিসের ব্যথা চিন্তা করেছিলাম, আবার এটাকে বলছি যে না স্যার এটা নাই, তাহলে কোলেসিস্টাইটিসেরই ব্যথা। এই যে যুদ্ধ ক্ষেত্রে আপনি জয়ী হলেন, তখনই কিন্তু আপনাকে বলবে যে ঠিক আছে, আপনার ডায়াগনোসিস আমি মানলাম যে ঠিক আছে ক্রনিক কোলেসিস্টাইটিস অথবা অ্যাকিউট অন ক্রনিক কোলেসিস্টাইটিস। এখন আপনি কি করবেন এই ধরনের কথা জিজ্ঞেস করতে পারেন, অথবা হাউ উইল ইউ প্রসিড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, হোয়াট উইল ইউ ডু, হাউ উইল ইউ ইনভেস্টিগেট, যে ঠিক আছে আপনাকে এখন আপনি বাকি কি করবেন, এবং হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন অ্যাকচুয়ালি রিকোয়ার্ড টু কনফার্ম ইউর ডায়াগনোসিস, অথবা কি করতে চাচ্ছ তুমি, এই কথাটা তখন জিজ্ঞেস করবে আপনাকে। এখন আপনার লিবার্টি অনেক বেশি, ক্লিনিক্যাল ক্ষেত্রে আপনি পার করে আসছেন। এখন কি কি স্বল্পতম ইনভেস্টিগেশন করলে আপনি আপনার প্রভিশনাল ডায়াগনোসিস ক্রনিক কোলেসিস্টাইটিস অথবা অ্যাকিউট অন ক্রনিক কোলেসিস্টাইটিস অথবা অ্যাকিউট কোলেসিস্টাইটিস আপনি প্রতিষ্ঠা করতে পারবেন, এটা আমরা নেক্সট লেকচারে আলাপ করব। সো আই হোপ অ্যান্ড বিলিভ from this half of the lecture you are acquainted with how to present a case on chronic cholecystitis, particularly on the clinical ground. আপনারা বুঝবেন এবং আশা করি এটা আপনাদের বেনিফিশিয়াল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ এগেন অ্যাক্সিস মেডিকেল টিমকে, স্কুলকে এবং তার টিমকে আমি নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে, হয়তো নেক্সট উইকে আমি নিব, নেক্সট উইকে আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।